আমি তোমাকে নিজের সবচেয়ে কাছের বন্ধু ভাবতাম, আর সেই তুমি কি নাচ্ছি। ভাবতেই আমার লজ্জা করে যে আমার এমন একটা বন্ধু আছে। আমার চোখ দিয়ে অশ্রু সমুদ্র বানাচ্ছে। বৃষ্টি প্লিজ। তোর মতো বাচ্চা ছেলের মুখে আমার নাম মানায় না, আর আমি তোর সাথে ফ্রেন্ডশিপ ভেঙে দিলাম। আর আমার সামনে কখনো আসবি না। আর আমি তোর ম্যাডাম, সো রেসপেক্ট দিয়ে কথা বলবি। কিন্তু যা বলছি সেগুলো যেন ভালো করে মনে থাকে। বৃষ্টি চলে যাচ্ছে আর আমি বোবার মতো দাঁড়িয়ে আছি। না পারছি মরতে, আর না পারছি ওকে ফিরিয়ে আনতে। আমি যেন আর শূন্য, কেউ নেই আমার। হ্যাঁ, আমি একলা, খুব কষ্ট হচ্ছে। আর এত কষ্ট হচ্ছে যে এবার যেন আমার হৃৎপিণ্ডটাই বেরিয়ে আসবে। হ্যাঁ, আমি ওকে এতটাই ভালোবাসি। তবে আজ আমার ভালোবাসাটা পূর্ণতা পেল না, শুধু অবহেলায় পেল। আজ আমি সেই ছেলেদের কাতারে পড়েছি, সমাজে যাদেরকে বলে ছেকা। আমি শিশির, বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। এবার চতুর্থ বর্ষে পড়ি। আচ্ছা, এবার গল্পে আসা যাক। বিকেলে আমি, পারভেজ, সামি, রাজ সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছি। আসলে এটা রোজকার দিনের কথা, প্রতিদিন আমরা আড্ডা দিই। আমরা সবাই একসাথেই পড়ি, তবে ভার্সিটিতে আমরা কমই যাই, কারণ আড্ডা দিতে দিতে এমনি সময় পার হয়ে যায়। পাড়ার লোকের আদর করে আমাদের বকাটেও বলে। এটা আমাদের একমাত্র সম্মান। কালকে একটা মাইয়া দেখছি দোস্ত, মেয়েটা পুরাই অস্থির, দেখে তো আমি পুরাই ফিদা। ও মা, কস কি? তুমি এটাকে আর ওর পরিচয় কিছু জানিস নাকি এমনি এমনি? আসলে আসলে তুই তো গাধা। আরে দেখছো না ওর অবস্থা? মেয়ে দেখছে আর ভালো লাগছে। আরে শালা, আমরা হইলে তো মেয়েডারে তুইলা লই আসতাম। একদম ঠিক। এই, তোরা কি শুরু করছিস? ওকে তো কিছু বলতে দে। হুম। তোদের বলাটাই বৃথা, আমি যাচ্ছি। আর আজকে সামিট এনে আবার বসিয়ে দিল। আরে আমরা তো মজা করছিলাম। হুম। মেয়েটারে কই দেখছিস? আমাদের ভার্সিটির সামনে দিয়ে যাচ্ছিলাম, তখনই দেখি ও ভার্সিটির গেট দিয়ে ভেতরে ঢুকছে। তা না হয় বুঝলাম, তুই মেয়েটারে ফলো করস না কেন? আসলে কি? আসলে তখন ছোট ভাই রনি ছিল পাশে, তাই। ও, বুঝেছি। আচ্ছা, চিন্তা করিস না, আমরা কাল না হয় একসাথে ভার্সিটি থেকে ঘুরে আসবো, তখনই না হয় খুঁজবো। এটাই বেটার হবে। আর এমনিতেও আমরা 1 মাস ভার্সিটিতে যাই না। হুম, যা হোক, একটা কারণে হয় গেলাম। আচ্ছা, এই বিষয়টা বাদ দে, অন্য কথা বল। আমরা কথা বলছি তখনই পেছন থেকে কে যেন ডাকলো। তাকে দেখি ভার্সিটির ছোট ভাই সোহেল। ও ইন্টার ফাইনাল ইয়ারে পড়ে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? দিনকাল ভালো যাচ্ছে তো? জি ভাই, ভালোই যাচ্ছি। তা হঠাৎ কি মনে করে? না ভাই, একটা কথা ছিল। কি কথা? আসলে কালকে আমার বড় আপু ভার্সিটিতে ভর্তি হয়েছি। বুঝলাম। কালকে সিনিয়র কয়েকটা ছেলে আপুকে বাজেভাবে কথা বলেছে, তাই আপু আর ভার্সিটিতে যাইতে চাইছে না। আজকেও যায়নি, তাই আপনার কাছে আসলাম। কালকে আমরা এমনিতে একটা কাজে যেতাম, সমস্যা নেই। তোমার আপুকে কালকে আমাদের সাথে দেখা করতে বলো। ও, সমস্যা নেই, তুমিও তো একই ভার্সিটিতে পড়ো, তুমিও কে কাল আমাদের সাথে দেখা করালেই হবে। যদি আমাদের আসতে লেট হয় তাহলে আমার নাম্বার আছে তো তোমার কাছে, জি ভাই, আছে। কল করবে। ধন্যবাদ ভাই। ও, বলতেই তো ভুলে গেছি, তোমার আপুর নাম কি আর কোন ক্লাসে পড়ে? আপুর নাম সাথী, এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। আচ্ছা, কারা তোমার আপুকে বাজে কথা বলছে তুমি জানো বা ওদের চিনো? না ভাইয়া, আমি জানি না। আসলে আমি কাল ভার্সিটি যাইনি, আর আপু নতুন, তাই চিনিনি। সমস্যা নেই, কাল তোমার আপু ওদেরকে দেখিয়ে দিলেই হবে। আচ্ছা, তুমি আসো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সোহেল চলে গেল। আমরা থাকতে আমাদের ভার্সিটিতে র্যাগিং র্যাগিং বললেও খারাপ হবে, খারাপ ভাবে চিট করছে। হুম। কালকে কলেজে যাই, ওদের আমরা বোঝাবো আমরা কে। সেটা ঠিক হবে, এ কাজ কারা করতে পারে? আমিও শিওর না, কাল তো দেখাই যাবে। কিছুক্ষণ কোনো কথা নেই, আমাদের মাঝে সবাই চুপ করে বসে আছি। তখন দোস্ত, একটা কথা কি লক্ষ্য করছিস? সবাই একসাথেই, কি? এই যে এলাকায় বা ভার্সিটিতে কোনো ঝামেলা হলেই সবাই আমাদের কাছে আসে। হুম। জানিস ওরা কেন আসে? কেন? কারণ আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, সত্য কথা বলি, কেউ অপরাধ করলে ওদের উপযুক্ত শাস্তি দেই। হুম, তাই তো আজ আমরা বখাটে। হ্যাঁ, সবাই আরো অনেকক্ষণ টাইম পাস করলাম। দোস্ত, একটা গান গা, মনটা কেমন জানি ভালো লাগছে না। আমরাও। গেয়ে পেল, আর তুই তো খুব সুন্দর গান গাইতে পারিস। সবার অনুরোধে গান গাইতে শুরু করলাম। চুপি চুপি মনের মাঝে দোলা দিয়ে তুমি যাও,
ঘুমের ঘরে তোমায় দেখি, ঘুম ভাঙলে তুমি নাই, তুমি কই তুমি নাই, আমি তোমাকে চাই, বারে বার শতবার আমি তোমাকে চাই। গানটা গাইছিলাম, তখনই কে যেন বলে উঠলো, গান আপনি সুন্দর করে গাইতে পারেন, তাই বলে যে মেয়েদের দেখলেই গাইতে হবে তার তো কোনো মানেই নেই। ও মা! আমি সহ আমার বন্ধুর সবাই পিছনে ফিরে দেখি এক সুন্দরী মেয়ে, লম্বাই সুন্দরে যেন মেয়েটার একদম ফুটে উঠেছে। ফর্সা চেহারা, কপালে টিপ, চোখে কাজল, কানে দুল, ঠোঁটে হালকা লিপস্টিক, পরনে একটা শাড়ি। একে দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে একটা পরি নেমেছে। তবে মেয়েটার কথা শুনে আমার মাথা পুরো গরম হয়ে গেল। আর মেয়েটা বলে কিনা তাকে দেখে আমি গান গাইছি। আরে তোর মতো মেয়ের অভাব পড়ছে নাকি? হ্যাঁ, কে আপনাকে দেখে গান গাইছে? কেন, তুমিই তো গাইলে। আমি কখন আপনাকে দেখে গান গাইলাম? তার মানে বলছেন আমি মিথ্যা বলছি? হ্যাঁ, আপনি মিথ্যে বলছেন, আর আমার ভালো লাগছে তাই গাইছি। কোনো সমস্যা আছে আপনার? একে তো দোষ করেছেন, তার উপর আবার মুখে মুখে কথা। দেখুন, আপনি ভদ্রভাবে কথা বলুন, না হলে। মেয়েটি পারভেজের কাছে গিয়ে না হলে কি? কি? মেয়েটি পারভেজের কাছে গিয়ে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিল। আপনি আমার বন্ধুকে থাপ্পড় মারলেন কেন? হ্যাঁ, কেন মারলেন? মেয়েটি দুজনকে ঠাস ঠাস করে ওদের গালে দুটো বসিয়ে দিল। আমি রাগ কন্ট্রোল করে মেয়েটার কাছে গেলাম। স্বামী, পারভেজ, রাজ ওরা লজ্জায় মাথা নিচু করে আছে। আপনি কোন সাহস ওদের মারলেন? এখানে সাহসের কি দেখলেন? অন্যায় করেছেন তাই মারছি, প্রয়োজন হলে আবার মারমো। ওর কথা শুনে আমি তো রীতিমতো শকড। এই মেয়ে বলে কি? দেখুন, ওদের কাছে মাপ চান, না হলে। মাপ চাইবো না, আর না হলে কি? আমি মেয়েটির মুখ নিজের কাছে এনে ও ঠোঁটগুলোর সাথে আমার ঠোঁটগুলো লাগিয়ে দিলাম। তারপর ওর কোমরে হাত রাখলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। মেয়েটি তো রেখে ফায়ার। তোকে আমি পরে দেখে নিব। মেয়েটি হনহন করে চলে যাচ্ছে। তখন বললাম, এই যে মিস, আপনাকে রাখলে না আরো বেশি সুন্দর লাগে। মেয়েটি বকবক করতে করতে চলে যাচ্ছে। হয়তো আমার 14 গোষ্ঠী উদ্ধার করছে, মানে গালি দিচ্ছে। মেয়েটি যেতে যেতে বলছে, ওই পোলারা যদি পরে সামনে পাই, আচ্ছা তোরে পিটামো। আমারে কিস করা, হ্যাঁ? মেয়েটার সাথে তুই কি এটা ঠিক করলি? কেন? শালা, আমাদের সামনে লিপ কিস করে বলছিস কি কেন? শালা, পাড়ায় আমাদের একটা সম্মান আছে। হ্যাঁ, তোরা একটা মায়ের হাতে মার খাইলি, শেষ। শরম লাগে না? আরে মানে বলছি যে মেয়েটা বেশি ভাব নিচ্ছে, তাই একটু আদর করলাম। ভাই, যাই কস, যে থাপ্পড় মারছে আমার গালে, দুটো ব্যথা করছে। আমরাও। আমারও। আচ্ছা, আজকে বাড়ি চলে যাই, প্রচুর ব্যথা করছে, বাড়িতে গিয়ে বরফ লাগাতে হবে। একটা মেয়ের মার খেয়ে তোদের এই অবস্থা? তুই কি বুঝবি? তুই একটা খাস নাই, তুই তো মধু খাইছস। হুম। আচ্ছা চল বাসায় চলে যাই। আচ্ছা, মেয়েটাকে তো আমরা আজ দেখলাম, আগে কোনোদিন দেখি নাই তো। এটা ঠিক, তবে মেয়েটা কোথায় আসছে তা জানা দরকার। কালকে না হয় খোঁজ নেব। কেন রে, লিপ কিস করে স্বাদ মিটেনি? পছন্দ হলে আমাদের বল। আরে দূর, ফাজলামো ছাড়, চল বাসায় যাই। সবাই বাসায় চলে গেলাম। আসলে আমার বাসার পাশে রাজের বাসা আর পারভেজ স্বামী, ওদের আমার বাড়ি থেকে 2 বাড়ি পরেই। বাসায় এসে কলিং বেল দিলাম। দেখ, দরজাটা খুলছে না কেন। জোরে জোরে ধাক্কা দিলাম, অনেকবার কলিং বেল দিলাম। কিছুক্ষণ পর খুলে দিল। তুই এই সময় বাসায়? কেন আম্মু? আমার হাতে একটা চিমটি দে তো, আমার না বিশ্বাস হচ্ছে না। এই দিলাম চিমটি, এবার বিশ্বাস হলো তো? এত সকাল কেন আসলে বাবা? এত সকাল মানে 7:20 বাজে। কেন আম্মু, তুমি খুশি হওনি? না, তুই তো 10টা 11টার আগে ছাড়া বাসায় আসিস না, তাই। আসলে পারভেজ, স্বামী, রাজ ওরা একটা মেয়ে থাপ্পড় খায় অবস্থা খারাপ। ওরা নাকি গালে খুব ব্যথা পাইছে, তাই আজ তাড়াতাড়ি চলে গেছে বাসায়। তাই আমি। তোর বন্ধুরা থাপ্পড় খাইছে, তুই খাস নাই? না আম্মু, আমি তো ওকে আর বলতে পারলাম না। কি? আরে কিছু না। আব্বু কই বাসায় আছে? শুয়ে আছে। আজ আমি রুমে যাই। আপনারা হয়তো ভাবছেন আমি বকাটে, কিন্তু আমার আম্মু আমার সাথে ভালো কেন? আসলে আমার আম্মু, আমার আব্বু ওরা আমি খুব ভালোবাসে। ওরা জানে আমি কখনো খারাপ কাজ করি না। রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। পরে পরিবারের সবাই মিলে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। ফোনটা হাতে এনে দেখি সোহেল ফোন দিছে। কলটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ভার্সিটিতে কখন আসবেন? এখন কয়টা বাজে? 9:30 বাজে। ভাইয়া, আপনি কি ঘুমি? 20 মিনিটের মধ্যে আমি আসছি। জি ভাইয়া। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে এলাম। রাজ, সামি, পারভেজ ওদের কল করে বলে দিয়েছি ওরা 10 মিনিটে ভার্সিটি পৌঁছে যাবে।
কিরে, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? আই নাস্তা কর। এখন সময় নেই, আর ভার্সিটি যাচ্ছি। আজ 1 মাস পর। তা কি মনে করে যাচ্ছিস? আম্মু, হাতে একদমই সময় নেই, পরে সে সবটা তোমাকে বলবো। আচ্ছা, ঠিক করে যাস। জি আম্মু। তারপর আমার বাইকটা নিয়ে ভার্সিটি প্রায় কাছাকাছি, আর 5 মিনিট হলেই পৌঁছে যাব। তখনই সোহেলের ফোন। বাইকটা সাইডে দাঁড় করে ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করতে কান্নার আওয়াজ। কিরে, কান্না করছিস কেন? ভাইয়া, ওরা আপুকে আজকেও টিস করেছে। আমি ওদের কাছে গিয়ে যখন বলি ও আমার বোন, ওকে ছেড়ে দে, ক্ষমাও চাইছি, ওরা আমাকে লাথি মেরে ফেলে দিল আর বলে আজ ওর পুরো সম্মান ধুলায় মিশিয়ে দিবে। আমি ভার্সিটির প্রায় সামনেই আছি, আর 5 মিনিট লাগবে। তুই থাক, আমি আসছি। ফোনটা রেখে দিয়ে ফুল স্পিডে বাইক চালাচ্ছি। আজ ওকে বোঝাবো আমি কে। রাগে আমার পুরো শরীর জ্বলছে। ভার্সিটির ভিতরে চলে গেলাম। বাইকটা মাঠে রেখে দিয়ে ওদের খুঁজছি। হঠাৎ চোখে পড়লো সোহেল দৌড়ে আসছে। ভাইয়া, আপনি আসছেন? এই যে ওখানে। ওর সাথে দৌড়ে গেলাম। আমি তো গিয়ে পড়ে শিহরিত। ভার্সিটির প্রায় ছাত্রছাত্রী এখানে। আসলে এটা ভার্সিটির পশ্চিম দিক। একটা ছাত্রছাত্রী কোনো প্রতিবাদ করছে না, শুধু সবাই রং তামাশা দেখছে। আর ছেলেগুলো কেউই না, আমাদের এখানকার এমপি মহোদয়ের ছেলে আর ওর বন্ধুরা। আগে অনেকবার এই কাজের জন্য ওদেরকে মারছে। আমি ওদের কাছে গিয়ে, তোর সাহস হলো কি করে ওর গা থেকে ওড়না নেওয়ার? ভাই, আপনি আসলে ওর ভাইয়া, ওর ওড়না নিচে পড়ে গেছিল, ও তুলে দিচ্ছিল। জি ভাই, ওইসব ছেড়ে দিছি। আমি গিয়ে হৃদয়ের হাত থেকে ওড়নাটা নিয়ে সাথীকে ভরে দিলাম। সাথী ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরেছে। তোমার কিছু হয়নি তো? না ভাইয়া, আজকে যদি আপনি ঠিক সময়ে না আসতেন তাহলে ওরা। তুমি এখানে গিয়ে দাঁড়াও, আমি ওদের দেখছি। গিয়ে হৃদয়ের গলা ধরে বললাম, তুই ওকে কাল কি বলেছিস? না ভাই, কিছু বলি নাই। ওরা সবাই ভয় তো শেষ। সামি, পারভেজ, রাজ ওরা বসে গেছে। কালকেও কিছু করিসনি, আজকেও করিসনি, তাহলে তোর নামে তো অভিযোগ আসে কেন? আর আজকে আমি নিজের চোখে যা দেখেছি সবই ভুল। হ্যাঁ মানে না। ওকে কয়েকটা থাপ্পড় মারলাম। তারপর ও সহ ওর যারা বন্ধু আছে ওদেরকে আমি আর আমার বন্ধুরা মিলে আচ্ছা মতো মারলাম। রক্ত ওদের শরীর বেশি যাচ্ছে। হঠাৎ কে যেন বলে উঠলো, এই আমার ছেলেকে ছেড়ে দে, না হলে তোর এমন হাল করব সারা জীবনও ভাবতে পারবি না। তাকে দেখি হৃদয়ের বাবা, মানে এমপি সাহেব। ওর সাহস হলো কি করে আমার বোনের মতো একটা নিষ্পাপ মেয়ের সাথে বাজে ব্যবহার করার? তুমি ওকে ছেড়ে দাও, না হলে না হলে কি? তোমার এমন অবস্থা করব সারা জীবনও আমার নাম ভুলবে না। তোর নাম আমার মনে রাখার দরকার নেই। দিয়ে দিলাম আরো একটা লাথি হৃদয়কে। শালা সব শয়তান, জ্ঞান হারিয়ে ফেলেছে। ওকে আরো মারতাম, তবে ওর বাবার কথা শুনে মেজাজটাই খারাপ হয়ে গেল। আমি সবার উদ্দেশ্যে বললাম, তোমাদের সকলকে বলি, এরকম শয়তান মানুষরা যখন একটা মেয়ের সম্মান নিয়ে খেলা করছিল, তোমরা কি করছিলে? দাঁড়িয়ে দাঁড়িয়ে রং তামাশা দেখছিলে? আজ যদি ওদের জায়গায় তোমাদের বোন থাকতো তাহলে? সকলে মাথা নিচু করে আছে। সকলে ক্ষমা চাইলো। সরি, আর কখনো এরকম হবে না। সবাই যে যার ক্লাসে যাও। সবাই চলে গেল যার যার মতো। এমপি সাহেব ওনার ছেলে আর ছেলের বন্ধুদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে। হঠাৎ রাজ আমার কাছে এসে বলো, দোস্ত, একটা কথা ছিল। বল। একটু ওইদিকে আয়, তারপর বলছি। আমি আর আমার সব বন্ধুরা একটু দূরে গেলাম। এবার বল। ওই যে মেয়েটা, আরে মানে সাথী, কাল তোদের যে মেয়ের কথা বলছি না, ওইটা ও। শালা ট্রিট দিতে হবে। দোস্ত, ওর সাথে একটু কথা বলার সুযোগ করে দে না প্লিজ। কথা বলার সুযোগ কেন, ওর সাথে ঘোরাঘুরি করার সুযোগ করে দিতে পারি। তবে তবে কি? এখানে কয়টা আঙ্গুল দেখছিস? 5টা। তো 5,000 দে, তাহলে ব্যবস্থা করে দেব। দোস্ত, এটা কিন্তু অন্যায়। হুম। আচ্ছা, এই নে। চল নাস্তা করে আসি, সকাল থেকে কিছুই খাইনি। কিন্তু ওইটা। আরে ওটার ব্যবস্থা করে ওদের কাছে গিয়েই দেখো, তুমি আমার বোনের মতো। যদি আর কোনোদিন কোনো সমস্যা হয় তোমার এই ভাইটাকে বলবে। ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা কি আজ ক্লাস করবে নাকি বাসায় যাবে? হ্যাঁ, আমি ক্লাস করব, কিন্তু আপু করবে না কি সেটা জানি না। তো ক্লাস করবে নাকি সাথী? আজকে ভালো লাগছে না, কালকে থেকে করব। তো কিভাবে যাবে? গাড়ি করে চলে যাব। গাড়ি করে যাবার কি প্রয়োজন? তুমি রাজের সাথে বাসায় চলে যাও, ওর নাকি ভালো লাগছে না। কিরে, তুই বাসায় যাবি তো? তুমি চাইলে আমার সাথে যেতে পারো। মানে মাথা নিচু করে যেন লজ্জা পাচ্ছে। আরে আপু, তুই এত কি ভাবছিস? যা তো। ওরা বাইকে করে চলে গেল। সোহেল ক্লাসে গেল। আমি, পারভেজ, সামি ওরা ক্যান্টিনে খাবার খেতে গেলাম।
শালা দুইজনে ইচ্ছে মতো খাচ্ছে, সাথে আমিও। বিল আসলো 2000, বিলটা দিয়ে দিলাম। ওখানে গিয়ে আমাদের আড্ডা দেওয়ার জায়গায় বসলাম, মানে ভার্সিটির মাঝে যে বড় গাছটা আছে ওখানে, গাছের নিচে। অনেকক্ষণ আড্ডা দিয়ে পেছন থেকে কে যেন বলে উঠলো, এটা ভার্সিটি, এখানে ছাত্রছাত্রী পড়াশোনা করার জন্য আসে, বসে বসে আড্ডা দেওয়ার জন্য নয়। পিছনে রাগে লোক নিয়ে তাকালাম, তাকে তো দেখিয়ে আমি অবাক। আপনারা ভাবছেন কে? আরে মনে নেই কালকে বিকালের ঘটনা? ওই মেয়েটি। তবে আজও সে শাড়ি পরা, হাতে দুটো চুড়ি, কানে দুল, মুখে কোনো মেকআপ নেই, আর চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক দেয়া। আমি তো ভয় শেষ, সঙ্গে আমার বন্ধুরাও। শতক মেয়ে তো। আমরা সবাই বসা থেকে দাঁড়িয়ে গেলাম। আমি কাঁপা কাঁপা কণ্ঠে, আপনি? কেন, অবাক হয়েছো নাকি? না মানে অ্যাকচুয়ালি কালকে ঘটনার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা? তাও তোমাকে? প্রশ্নই আসে না। প্লিজ আপনি ওকে ক্ষমা করে দেন। কেন ক্ষমা করব? আসলে কাল একটা ব্যাপার নিয়ে আমি চিন্তায় ছিলাম, আর আপনি ওকে ওইভাবে বলায়। দেখো, তোমাদের মতো ছেলেদের আমার জানা আছে, তোমরা এখানে এক আর ওখানে আরেক। আমি এখনো মাথা নিচু করেই আছি। তবে আমার দিকে তাকিয়ে বলল, শোনো, আমি তোমাদের সাথে কথা বাড়াতে চাই না। আমি এসেছিলাম তোমাদের ধন্যবাদ দিতে, বিশেষ করে তোমাকে, একটা মেয়ের সম্মান করাতে। আপনি আমাকে ক্ষমা? আমায় আটকে উনি বলা শুরু করলো, দেখো, আমি কোনো বাজে ছেলের সাথে কোনো কথাই বলতে চাই না, জাস্ট যা বলার ছিল তাই বললাম। মেয়েটি চলে গেল। আমরা সবাই দাঁড়ানো থেকে আবার বসে পড়লাম। কারো মুখে কোনো কথা নেই, সবাই মনটা খারাপ করে অন্যদিকে ফিরে আছে। কালকের কাজটার জন্য আমিই দায়ী। তোরা থাক, আমি গেলাম, আমি চলে যাচ্ছি। দেখ, অন্যায় আমরা করেছি, তুই নিজেকে দোষ দিস না। হ্যাঁ, ওনার সাথে খারাপভাবে কথা বলেছি আমরা। যদি দোষ দিতে হয় তাহলে সব দোষ আমাদের সকলের, শুধু তোর একার না। তারপর কি, সকাল আবার মাঠে বসে আড্ডা। একটা ছোট ভাই এসে বললো প্রিন্সিপাল স্যার নাকি আমাদের ডেকেছেন। আমরা সকলে প্রিন্সিপাল স্যারের রুমের সামনে গিয়ে, মে কামিন স্যার? ইয়েস। স্যার আপনি আমায় ডেকেছেন? তোমাদের একটা কথা বলার জন্য ডেকেছি। জি স্যার বলুন। তোমরা একটা মেয়ের সম্মান রক্ষা করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্যার, শুধু ধন্যবাদ দেওয়ার জন্য ডাকছেন নাকি আরো কোনো কথা আছে? তোমাদের কোনো তাড়া আছে নাকি? এই তুই চুপ কর। না স্যার, কোনো তাড়াহুড়ো নেই, আপনি বলেন। কথাটা হচ্ছে যে তোমরা হলে অনার্স চতুর্থ বর্ষের সবচেয়ে মেধাবী ছাত্র। তোমাদের মধ্যে শিশির এই নিয়ে পুরো ভার্সিটিতে ভালো ও মেধাবী ছাত্র। আর পারভেজ, স্বামী, তোমরাও মেধাবী ছাত্রের তালিকায় আছো। আর আজও। জি স্যার। আমি বলতে চাইছি যে তোমরা ভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের সবচেয়ে ভালো স্যারের, কিন্তু তোমরাই ক্লাস করো না। দেখো, তোমাদের কথা সকল টিচাররা জিজ্ঞেস করে, আমি কিছু বলতে পারি না। আমি চাই তোমরা আবার নিয়মিত ক্লাস শুরু করো। আমরা আগামী শনিবার থেকে ক্লাস করব। তোমাদের ভার্সিটিতে নতুন ম্যাডাম নিয়োগ হয়েছে, নাম বৃষ্টি। কবে নিয়োগ হয়েছে? আরও 15 দিন আগে। উনি তোমাদের সাথে দেখা করার জন্য আমায় অনেকবার বলেছে, কিন্তু তোমরা তো ভার্সিটিতেই আসো না। চলো ওনার সাথে দেখা করে আসি তোমাদের। স্যার। আমরা প্রিন্সিপাল স্যারের সাথে আমাদের ক্লাসরুমে গেলাম। প্রিন্সিপাল স্যারকে দেখে সকলে দাঁড়িয়ে সালাম দিল। তবে এটা বড় কথা না, ক্লাসের ভিতরে নিউ ম্যাডামকে দেখে আমি কেন, আমার বন্ধুরা শিহরিত। হ্যাঁ, মানে ওই মেয়েটি, মানে বৃষ্টি। তোমরা সকলে বসো। সকালে বসে পড়লো। স্যার আপনি, কোনো প্রবলেম হয়েছে কি? আর ওরা কারা? কোনো প্রবলেম হয়নি। আর ওরা হলো, এই হচ্ছে শিশির, ওই হচ্ছে স্বামী, আর এই হচ্ছে পারভেজ। মানে? ওরা হচ্ছে এই যে দেখছো ক্লাসটা, এই ক্লাসটার টপার, আই মিন সবচেয়ে ভালো ছাত্র। ও আচ্ছা, তোমরা ম্যাডামের সাথে পরিচয় হয়ে নাও, আমি গেলাম। বৃষ্টি আমাদের কাছে এসে বলল, তোমাদের দেখে তো ছাত্রই মনে হয় না, আর তোমরা নাকি এই ক্লাসের টপার। আচ্ছা যাও, সিটে বসো। আমরা পিছনে গিয়ে বসে পড়লাম। বৃষ্টি ক্লাসে পড়াচ্ছে। আচ্ছা দোস্ত, একটা সত্যি কথা বলবি কিন্তু? বল। হ্যাঁ। আচ্ছা ওই যে ম্যাডাম, আরে বৃষ্টি, ওই কি ম্যাডাম লাগে? সেটা বড় কথা না, আসলে বড় কথা হচ্ছে তুই ম্যাডামকেই কিস করলি। তোদের আমি পরে দেখছি। শোন, ওকে যে কেউ দেখে বলবে ও আমাদের বয়সী, কিন্তু বয়সে যে আমাদের বড়। হঠাৎ বৃষ্টি বলে উঠলো, এই তুমি দাঁড়াও। ম্যাডাম আমায় ডেকেছেন? তোমাকে? কিসের এত কথা? একটা প্রশ্ন জিজ্ঞাসা করলে চুপ হয়ে যাবে। রাগীভাবেই বলল, মনে হয় ক্লাসে আমাদের উপর প্রতিশোধ নিয়ে নেবে। ম্যাডাম আপনি যে কোনো প্রশ্ন করুন, প্রবলেম নেই। সকল ছাত্রছাত্রী আমার দিকে তাকিয়ে আছে।
ও আচ্ছা ঠিক আছে, এবার বলো, বইয়ের বাইরে থেকে প্রশ্ন করলে প্রবলেম হবে কি? না। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1973 সালে। গুড, তো এবার বলো। আচ্ছা লাস্ট প্রশ্ন, এবার বই থেকেই বলি। হুম। দোস্ত, তোকে কিন্তু পারতে হবে। হ্যাঁ, দেখছিস না তোকে আটকানোর চেষ্টা করছে। বলো। কোমলাস্থি কি? হ্যাঁ। কি হলো, চুপ কেন? ক্লাসের সকলে আমার দিকে চেয়ে আছে। জানতাম পারবে না। ভুল বললেন। কোমলান্থি এক ধরনের নমনীয় স্কেলিটাল জোশক টিস্যু। মানুষের নাক ও কানের পিছা কোমলান্থি দিয়ে তৈরি। পুরো ক্লাসের সকলে হাততালি দিয়ে আমাকে উৎসাহিত করলো। ক্লাসের ঘন্টা বেজে গেল। বৃষ্টি রেগে মুখ কালো করে চলে যাচ্ছে। আমি ক্লাস থেকে বের হয়ে, মিসেস ম্যাডাম, আপনাকে রাগলে না খুব সুন্দর লাগে। বৃষ্টি পিছনে একবার তাকিয়ে চলে গেল। আর আমি, মেয়েটাকে রাগলে যথেষ্টই সুন্দর লাগে। আমি ওর চলে যাও দেখছি। হঠাৎ আমার দোস্তগুলো আমার কাছে এসে যা বলল তা শুনে তো আমি তো দৌড়ানিতে ভার্সিটি সে জায়গায় চলে গেলাম, মানে যেখানে আমরা বসে আড্ডা দিই। মানে ওরা বলেছে কি আমি নাকি ম্যাডামের প্রেমে পড়েছি, মানে বৃষ্টির প্রেমে। কিছুক্ষণ পর ওরা আমার পাশে এসে বসলো। দোস্ত শোন, তোরা যে বললে আমি নাকি প্রেমে পড়েছি। সেটাই তো দেখছি। দেখ, আগে কথাটা শোন। বল। তোরা যে ভাবছিস সেটা কিন্তু ভুল। মানে কি বলতে চাস তুই? তোরা যে বললি বৃষ্টিকে আমি ভালোবেসে ফেলেছি, সেটা কিন্তু একদমই ভুল। হোয়াই? তাহলে ওর প্রতি আমার কোনো ইয়ে নেই, মানে কোনো ফিলিংসই নেই। তাহলে যে ওর সাথে কালো দুষ্টামি আর আজও? ওর সাথে মজা করতে আমার বেশ ভালোই লাগে। আসলে ও রাগলে না খুব সুন্দর লাগে। দোস্ত, এটা কিন্তু তাহলে প্রেমের লক্ষণ। যখন প্রেমে পড়বো তখন এসব বলবি। এখন চল বাসায় যাই। দোস্ত, তোর আর বাসা যাওয়া হলো না? বাট ভাই, পেছনে তাকালেই বুঝবি। আচ্ছা, আমরা বাসায় যাই, বিকেলে দেখা হবে। আমি পিছনে ফিরে দেখি ময়না আসছে। আসলে ও আমাকে অনেকবার প্রপোজ করেছে, বাট আমি ওকে রিজেক্ট করে দিছি। আসলে ওর প্রতি আমার কোনো ফিলিংস নেই। তারপরে যেন আমার গায়ের উপর পড়ে থাকে। গায়ে পড়া মেয়ে একটা। আমি ওটা চলে যাব তখনই। এই শিশি শোন। ধ্যাত, কি রে, কিছু বললি? আরে না। আচ্ছা চল। আমার হাত ধরছিস কেন স্যার? হাতটা নাই শুধু ধরলাম। সার্বি, ধরলে কি হবে? প্রবলেম আছে। ঝাটকা মেরে ওর হাত থেকে আমার হাতটা সরিয়ে নিলাম। আরে সরি, প্লিজ রাগ করিস না। আচ্ছা আমি যাই। আরে শোন না। কোনো কথা থাকলে বল, না হলে আমি যাই। আমায় একটু মার্কেটে নামিয়ে দে না। আমার কাজ আছে, বাই। একবারই না বলেছি, আমার একটা কথা অন্তত রাখ। কি আর করার, ওর প্রপোজাল তো অ্যাকসেপ্ট করিনি। এখন কথাটা কি ফেলা যায়? আচ্ছা তুমি গেটের বাইরে দাঁড়াও। আচ্ছা থ্যাঙ্কস। ওহ সরি। আমার গাল টেনে দিয়েই। রাগে আমার গা জ্বলছে, কিন্তু কি আর করার, কথা তো দিয়েই ফেলেছি। আমি বাইক স্টার্ট করে গেটের বাইরে দাঁড়ালাম। ও বাইকে উঠে পড়লো। দেখলাম ও মুসকে মুসকে হাসছে। আমার কি, আমার সিনায় হাত দাও, না হলে পড়ে যাবে। আমার কথা এত ভাব। তুমি পড়ে গেলে তো মামলাটা আমার উপরই হবে। কিছুক্ষণ পর কষে একটা ব্রেক দিলাম। কি হলো, বাইক থামিয়ে দিলি যে? নামো। আরে কি করলাম, নামতে বলছো যে? মার্কেটে চলে আসছি। ওহ। ময়না নেমে পড়লো। আমি বাইকটা ঘুরে চলে যাব তখন। তুমি আমার সাথে আসো। বাসায় যেতে হবে, বাই। ধন্যবাদ। কিসের জন্য? বারে, আমাকে লিফট দিলে। ও আচ্ছা বাই। আমি বাইক চালিয়ে যাচ্ছি আর ভাবছি মেয়েটা বড় ইমোশনাল। বেশি কষ্ট দিলে মনে হয় না কি করে ফেলে, তাই আজ আর না করলাম না। বাইকটা চালিয়ে ভার্সিটি পার হয়ে চলে আসলাম। আর 10 মিনিট পর বাসায় পৌঁছে যাব। আরও কিছু দূর যাওয়ার পর যা দেখি, তাড়াতাড়ি বাইকটা নামিয়ে ওখানে গেলাম। ওখানে যেতে দেখি বৃষ্টিকে কিছু ছেলে রাস্তায় টিস করছে। আমি গিয়েই, এই তোদের কি প্রবলেম? ভাই কিছু না, আসলে ওরা আপনাকে কিছু বলেছে কি? মাথা নেড়ে হ্যাঁ সম্মতি দিল। ভাই প্লিজ আমাদের মাফ করে দেন। মাপ আমার কাছে? ওর কাছে চেয়ে নে। ও যদি ক্ষমা করে তাহলে তোরা রেহাই পাবি। আপু সরি, আমরা গভীরভাবে দুঃখিত, আর কখনো এমন হবে না। ছেলেগুলোর পা ধরে ক্ষমা চেয়ে নিচ্ছে। না, আমরা ছাড়বো না যতক্ষণ না ক্ষমা করে দেবেন। প্লিজ আপু ক্ষমা করে দেন, না হলে উনি। আচ্ছা যাও, আর যেন এমন না হয়। ছেলেগুলো হ্যাঁ সম্মতি দিয়েই আর এমন যেন না হয়। ছেলেগুলো চলে গেল। ধন্যবাদ। আপনি হেঁটে যাচ্ছেন কেন? গাড়িতে উঠে নিজে? গাড়ি পাইনি। ও আচ্ছা, বাইকে ওঠেন। বৃষ্টি আর কোনো কথা না বলে হেঁটে চলে যাচ্ছে। আমি তাড়াতাড়ি বাইকটা স্টার্ট করে ওর কাছে গিয়ে ব্রেক করে, কি হলো, আমি কি বলছি আপনি শুনছেন না? আপনার বাইকে কেন উঠবো? কেন উঠবেন মানে? তখন বৃষ্টি বলল, তোমার মতো বখাটে ছেলের বাইকে কেন উঠবো? তুমি কিন্তু বেশি কথা বলছো। উঠতে বলছি উঠো,
বেশি বাড়াবাড়ি করো না। তুমি যাকে তাকে নিয়ে যখন খুশি ঘুরবে, এটা হয় না। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ঠিক করে কথা বলো, আমি কিন্তু তোমার ম্যাডাম হই। সেটা কিন্তু ক্লাসে, এখানে না, বুঝলে? আমি উঠতে পারবো না। কেন বাট হোয়াই? আসলে কি? আমি বাইকে উঠতে খুব ভয় পাই। আগে কখনো উঠুনি? না। আচ্ছা ওঠো। হুম। বৃষ্টি বাইকের পিছনে উঠে বসলো, আমায় জড়িয়ে ধরে আছে। আসলে ওর সাথে মজা করে আমার বেশ ভালোই লাগে। তবে এখন বাইক তার কিছু করলাম না। আমি আস্তে আস্তে বাইক চালাচ্ছি, মেয়েটা পিছনে বসছে আর চুলগুলো আমার মুখের উপরে খেলা করছে। আমি এক হাত দিয়ে সরিয়ে দিলাম। আচ্ছা তোমার বাসা কোথায়? আগে তো এখানে দেখিনি। আমি বাইরে থেকে পড়াশোনা শেষ করে আসছি, আর আমার বাসা এখানে। ও, আর কোনো কথা বলছি না, শুধু নীরবতা। তখনই একটা কথা বলবো? বলো। ওই মেয়েটাকে? কোন মেয়ে? আরে ভার্সিটির বাইরে থেকে যাকে বাইকে করে নিয়ে গেছিলে সে। ও, ওর নাম ময়না, আমার ক্লাসমেট। শুধু কি ক্লাসমেট নাকি আরো কিছু? তুমি যেটা ভাবছো সেটা না, ও আমাকে ভালোবাসে কিন্তু আমি না। ও। তোমার বাসায় কে কে আছে? আমি, আব্বু আম্মু, পিছিয়ে একটা ভাই আর দাদু। তাহলে তো তোমরা খুব সুখী ফ্যামিলি। তোমার বাসায় কে কে আছে? আমি, আব্বু আর আম্মু। আর কেউ নেই? না, আমি বাবা মায়ের একমাত্র সন্তান। খুব ভালো আমার পরিবার। আরো কিছুক্ষণ পর আমি বললাম, বৃষ্টি, তোমার চুলগুলোকে তুমি কি বকবে না? কেন বকতে যাব? এই যে তোমার চুলগুলো মুখের উপর খেলা করছে, চুলগুলো সরিয়ে নিয়ে। ও সরি। ওর বাসার সামনে কি ইচ্ছে করে জোরে ব্রেক মারলাম। ব্রেক মারার পর আস্তে আস্তে আমায় জড়িয়ে ধরে আছে। ভয় পেয়েছো? আচ্ছা নামো। বৃষ্টি বাইক থেকে নেমে আমার সামনে দাঁড়িয়ে, চলো ভেতরে যাবে। এখন না, অন্য একদিন। আম্মু আমার জন্য খাবার টেবিলে বসে আছে। আচ্ছা আসি, বাই, পরে কথা হবে। তারপর বাইকটা নিয়ে বাসায় এসেই, আম্মু তুমি কোথায়? এই তো, কখন আসলি? এখন যাও তো, খাবার দাও। তুই ফ্রেশ হয়ে আয়, তোর আব্বু একটু আগে আসছে, আজকে একসাথে খাবার খাবো। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম, সোজা নিচে আসলাম, এসে খাবার টেবিলে বসে পড়লাম। কিরে, শুনলাম তুই নাকি ভার্সিটিতে গেলি? জি আম্মু। তা কি মনে করে? তাহলে শোনো। তারপর সবটা বললাম। একদম ঠিক করেছিস, তবে ওরা যদি তোর কোনো ক্ষতি করে ফেলতো তখন? তুমি তোমার ছেলেকে তো চিনোই। আচ্ছা আব্বুজান, আজকে অফিস থেকে বাসায় আসার সময় ওই রোডে একটা জিনিস দেখলাম। কি দেখছো? তোমার বাইকের পিছনে একটা মেয়েকে বসা দেখলাম। কি বলছো তুমি? তো বাবা, মেয়েটা কে? আছে একজন। তবে মেয়েটা কি তোকে ভালোবাসে? না। তাহলে তোকে যেভাবে জড়িয়ে ধরেছে, আমি তো ভাবছিলাম। বেশি হয়ে যাচ্ছে কিন্তু, আমি কিন্তু এবার চলে যাব। তুমি রাখো তো। আমার জানা মতে মেয়েটা তো তোদের ভার্সিটির ম্যাডাম। ম্যাডাম বলে সমস্যা কি? তার মানে? আমার খাবার শেষ, আমি যাই। আর বলতে না দিয়ে আমি চলে আসলাম। রুমে এসে ভাবছি কি বললাম। তারপর একটু ঘুমিয়ে নিলাম। বিকেলে ঘুম থেকে উঠে আড্ডা দিতে চলে গেলাম। ওদেরও ব্যাপারটা বললাম। ওরা বলল এটা নাকি প্রেমের লক্ষণ। ওদের সাথে অনেকই মজা করছি। তারপর রাত 8টার দিকে বাসায় আসছি। ওরা বাইক আনছে, ওরা বাইকে করে চলে গেছে। আমায় বলেছে, আমি ওদের না করে দিয়েছি। আসলে রাতের বেলা হাঁটার মজাই আলাদা। আমি হেঁটেই যাচ্ছি। এখন যদি গান গাওয়া যেত তাহলে ভালোই হতো। আর কি, গান গাইতে শুরু করলাম। এক যে ছিল সোনার কন্যা, মেঘে বরণ কেশ, কাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। কন্যার মুখে আহারে কি মায়া, নদীর কোলে পড়লো কন্যার ছায়া। অনেক পথ হেঁটে যাচ্ছি, হঠাৎ একটা পিচ্চি আমার সামনে এসে দাঁড়ালো। তুমি কে? আমি রায়হান। আমার সামনে এসে দাঁড়ালে কেন? আপু আপনাকে ডেকেছে। কে তোমার আপু? বাড়িতে চলেন, ওখানে দেখতে পাবেন। পিচিটার কথা শুনে আমি অবাক। তারপর পিচিটার সাথে বাড়িটার মধ্যে ঢুকলাম। ভিতরে গিয়ে পিচিটা আমাকে একটা রুমে নিয়ে যায়। রুমের ভিতরে গিয়ে আমি তো অবাক হয়ে গেলাম। আসলে রুমটার মাঝে বৃষ্টি বসে আছে, পাশে একজন বৃদ্ধ মহিলা, আরেক আমার মায়ের বয়সী। আমি গিয়ে ওদের সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওরা সালামে জবাব নিল। হঠাৎ বৃদ্ধ মহিলাটি বলল, কে তুমি বাবা? আসলে ও আমার কাজিন, মানে ফ্রেন্ড। হুম। তোমরা দেখতে চেয়েছিলে না ছেলেটিকে, তাই ওকে ওখানে থেকে যেতে দেখে আনলাম। মানে? তোমাকে কি বলে ধন্যবাদ দেবো সেই ভাষা আমার নেই। আমার মেয়েকে এই বদমাইশের হাত থেকে বাঁচানোর জন্য আমি তোমার কাছে ঋণী। আরে কি বলছেন আন্টি, এটা তো আমাদের সকলের কর্তব্য। পাশ থেকে ওর দাদু বলে উঠলো, বাবাজি, তোমার বাবার নাম কি? জি দাদুমণি, আমার বাবা হলেন শাহজাহান মজুমদার। তুমি ওয়া ইয়াকুব মজুমদারের নাতি? জি,
আপনি চিনেন নাকি ওনাকে? তোমার দাদা আমার সাথে এক স্কুলে পড়তো। হঠাৎ ওর আম্মু। আরে বাবা, তুমি এখনো দাঁড়িয়ে আছো যে? এখানে বসো। হুম। তোমরা কথা বলো, আমরা এখন যাই। মা, আপনিও চলেন। ওনারা রুম থেকে বের হয়ে গেল। বৃষ্টি আমার কাছে এসেই। তোমাকে এখানে ডেকে আনার জন্য সরি, আসলে ওরা তোমাকে দেখতে চেয়েছিল তাই। ইটস ওকে। তবে তোমরা এখানে যে? এই বাড়িটা, হুম। এটা আমার ফুপির বাড়ি। ও, তো ওদের সামনে আমাকে তোমার ফ্রেন্ড বললে যে? আমি যে তোমার ছাত্র সেটা বললেই তো হতো। ইয়ে মানে, এই নাও বাবা, তোমরা নাস্তা করে নাও। ও, ওগুলো আনার কি দরকার ছিল? দরকার ছিল, সেই জন্যই এনেছি। তুমি ওইগুলো খেয়ে নাও। কি আর করার, খেয়ে নিলাম। পরে ওদের সাথে আরো কথাবার্তা বলে বাসায় ফিরে আসলাম। আম্মুকে বলে দিছি আজ খাবো না। রমেশে ফ্রেশ হয়ে সিগারেট খেতে খেতে ভাবছি, আচ্ছা আমি কি পছন্দ করি নাকি ভালোবেসে ফেলেছি? কিছুই তো বুঝতেছি না। সিগারেটটা শেষ করে ফেললাম। এবার ঘুমাবো। কিন্তু আশ্চর্য বিষয়ে চোখ বন্ধ করলে বৃষ্টির মুখটা আমার চোখের সামনে বেশি উঠছে। বহু কষ্টে ঘুমিয়ে পড়লাম। সকালে 11টা বাজে ঘুম থেকে উঠলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে গিয়ে সকালে ব্রেকফাস্ট করে আসলাম। এখন প্রায় 11টা 30 বাজে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করছি, সময়ই কাটছে না। আম্মুর কাছে কিছু হেল্প করলাম। যাক বাবা, কিছু সময় অন্তত পার হলো। আম্মুর কাছ থেকে সোজা রুমে এসে কাপড় নিয়ে গোসল করতে চলে গেলাম। গোসল সেরে গা মুছে নিলাম। এখন চুল শুকাচ্ছি। কিছুক্ষণ পরে একটা আকাশি রঙের পাঞ্জাবি পরে নিলাম, সাথে ম্যাচিং করা প্যান্ট। আজ শুক্রবার ছিল, তাই 1টা বাজতেই উজু করে বাসা থেকে বের হলাম। মসজিদে গিয়ে ওদের সঙ্গে কথাবার্তা বললাম। পরে নামাজ শেষ করে বাসায় আসলাম। এখন আমি খাবার টেবিলে বসে আছি খাবার খাওয়ার জন্য। কি হলো, খাবার দাও? আরে দিচ্ছি তো। দিতে দিতে আমরা ভাত না খেয়েই মরে যাব। আম্মু খাবার টেবিলে রেখেই এরকম দাঁত বার করে হাসলে? আমি আটকে বললাম, মেয়ে কেন, মেয়ের মাও পড়ে যাবে। মজা পেলাম। আজকে তোমাদের দুজনের খাবার বন্ধ। আমি আর আব্বু তো মাথায় হাত, আজ না খেয়ে কাটাতে হবে। ওগো শুনছো? কিছু বলার থাকলে বলো, আমার ঘুম আসছে, ঘুমাতে যাব। আর এমনটি হবে না, এবার খেতে দাও। দিতে পারি যদি তোমার গুণধর ছেলে কান ধরে মাপ চায়। অসম্ভব। বাবা না করিস না, আমার খুব খিদে পাইছে। কি আর করার, আমারও পেটে খিদে খাই খাই করছে। কান ধরছি, আর এমনটি হবে না। কান ধরেই বললাম। তোকে কান ধরতে দেখলে না একদম বাঁদরের মতো লাগে। এই বলেই ওরা হাসা শুরু করে দিল। আমিও কম কিসে। শোনো মা, আমাকে কান ধরার সময় বাদরের মতো না লাগে কি লাগবে শুনি? আরে মা, আমার মাও একটা বাদর নেই। কি বললি? কই না তো। আরে কিছুই বলেনি, তুমি খাবারটা দাও তো। চুপচাপ খাবার খেয়ে রুমে চলে আসলাম। তারপর পোশাক চেঞ্জ করে একটা লম্বা ঘুম। বিকেলে ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। কোন হালাই যে ফোন দেয় আল্লাহই জানে। ফোনটা রিসিভ করলাম। কি জন্য ফোন দিছেন? আরে শালা, আমি। কি জন্য কল দিছো সেটা বল। এমনিতে মাথা গরম, শালা ঘুমটাই ভেঙে গেল। আরে কি হয়েছে সেটা বল, এরকম রেগে আছিস কেন? রেগে থাকবো না তো কি করব, শালা ঘুমটাই নষ্ট করে দিলি। ও সরি, আসলে পারভেজ, স্বামী, আরো একজন স্পেশাল লোক আছে। ভাবছিলাম আজ তোদের সবারে ট্রিট দিমু, কিন্তু তুই তো ঘুমাবি। আচ্ছা বাই। শালা ট্রিট দেবে আর আমি বুঝি যাবো না? স্পেশাল লোকটাকে আর কিসের জন্য ট্রিট? হ্যাঁ, সেটা এখানে আসলেই জানবি। ও তা কই আসবো? এই রেস্টুরেন্টে। আমি আসছি। সুন্দর করে সেজে বাইক নিয়ে বের হয়ে গেলাম। তারপর ওর বলা রেস্টুরেন্টে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি, ও মা, গিয়ে দেখি সব শালারা বসে আছে। আমি গিয়ে একটা চেয়ারে বসে পড়লাম। তখন চোখ পড়লো রাজের পাশে বসে একটা মেয়ের দিকে। মেয়েটার কেউই না। আসলে এখানে এসেছে মেয়েটাকে দেখবো, সেটা আমি কল্পনা করিনি। কিরে, কিভাবে হলো? বলবো। তুই আসবি, সেজন্য আমাদেরও কিভাবে এটা হলো বলেনি। বল তো, আর টেনশন নিয়ে বসে থাকতে পারছি না। আরে বল। আপনারা হয়তো ভাবছেন মেয়েটাকে, আরে মেয়েটার কেউ না, সে হলো সাথী। তুমি থামো ভাইয়া, আমি আপনাদের বলছি। আসলে সেদিন আপনি ওই বদমাশদের হাত থেকে বাঁচিয়েছিলেন। সেদিন ওর সাথে আমি বাসায় গিয়েছিলাম। সেদিন ও আমাকে ওর মনের কথা বলেছে, কিন্তু আমি ওকে বলেছিলাম কি? আমি ওকে সেদিন চলে যাওয়ার সময় বলেছিলাম, যদি আমার বাবা মাকে বিয়ের কথা বলতে পারো তাহলেই। তার মানে? বহুত কষ্টে আব্বু আম্মুকে রাজি করে ওদের বাসায় যাই। তারপর আমাদের বিয়েটা ফাইনাল হয়ে গেছে। অত বড় সারপ্রাইজ আমাদের বলবি না? আজ তোদের সারপ্রাইজ দেবো বলে বলিনি। বিয়েটা কবে? আগামী শুক্রবার। আমাদের তরফ থেকে তোমাদের দুজনকে শুভেচ্ছা। থ্যাঙ্কস ভাইয়া। আমাদের বিয়ের সব দায়িত্ব তোদের।
তবে একটা কথা, আমাদের বিয়েটা এখান থেকে হবে না, তাহলে? আমাদের গ্রামের বাড়ি থেকে। তা বুঝলাম, কিন্তু তোর গ্রামের বাসা থেকে এখানে বিয়েটা? ভাইয়া, ওর গ্রামের বাসা যেখানে, সেখান থেকে 3 মাইল দূরে আমার খালার বাসা। তাহলে আমরা খালার বাসা থেকে বিয়ে হবে, তাই তো? জি ভাইয়া। তোদের কিন্তু যেতেই হবে, এই নিয়ে বিয়ের কার্ড। তো কবে গ্রামে যাবি? রাত্রের ট্রেনে। তোদের কপালে আছে রে ভাই, আমাদের নাই। আমারও। কেন ভাইয়া? কেন আবার? আজ পর্যন্ত ওরা একটা মায়েরে পড়াইতে পারেনি। দোস্ত, আমাদের কিন্তু অপমান করছিস। সবাই হাসছে। ভালো করে হাস, তোকে বিয়ের সময় মজা দেখাবো। মানে? সবাই ওর কাণ্ড দেখে হাসা শুরু। কিরে ভাই, শুধু কথাই বলবি নাকি খাবার অর্ডার দিবি? আমি ভুলে গিয়েছিলাম, এই ওয়েটার। তারপর সবাই মিলে চিকেন ফ্রাই খেলাম, কারো কোল্ড ড্রিঙ্কস। খাবার শেষ হয়ে যাচ্ছে হঠাৎ। তোরা কবে যাবি? জি ভাইয়া, আপনারা কবে যাবেন? তোমাদের বিয়ে 3 দিন আগে। তারপর ওদের বিদায় দিয়ে আমি, পারভেজ, আমি বাইকে করে বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মুকেও সবটা বললাম। আম্মুও খুশি। তবে এরা বিয়ের দিন যাবে। রাত্রে কিছু খেলাম না, ঘুমিয়ে পড়লাম। তবে আজও কালকের মতো অবস্থা। চোখ বন্ধ করলে ওর ছবি বেশি আসছে। কি অপরূপ মুখখানি। ওকে রাখলে আরো বেশি সুন্দর লাগে। হঠাৎ মাথায় একটা জিনিস খেলা করছে। আচ্ছা, বৃষ্টি কেন? আমার বন্ধু বলল। সারা রাত এটা চিন্তা করতে করতেই ঘুমের সময়টা চলে গেল। সকাল 10টা বাজে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আবার হারামি বন্ধুরা বসে নাস্তা করছে। হারামি বন্ধুরা বলতে সামি আর পারভেজ। আমি সিঁড়িতে নিচে নামছি। আন্টি, আপনার হাতে আলাদা জাদু আছে, না হলে আপনি এত ভালো কি করে রান্না করতে পারেন? আজকে খাবারটা মনে রাখার মতো। আরে আরো একটু নাও তো। আন্টি আর না, এমনিতেও আজ অনেক বেশি খাওয়া হয়ে গেছে। আমরাও। আমি নিচে গিয়ে দেখি হারামি 2টা বিরিয়ানি খাচ্ছে। তাই তো বলি, এত সুন্দর করে আন্টি কেন বলে। কিরে, তোরা কখন এলি? কি, তোরা 9টা বাজে আসলি আর আমাকে একবারও ডাকিসনি? আমি বারণ করেছি। কেন? অনেকদিন পর বিরিয়ানি রান্না করেছি, তাই ওদের বলেছি। আজও তো ঘুমাচ্ছে। আজ বরং ভার্সিটিতে যাওয়ার দরকার নেই, তোমরা বরং বসো, আমি বিরিয়ানি রান্না করে নিয়ে আসি। আম্মু বললো, আর তোরাও? আরে উনি তো আমাদের মায়ের মতো, এনার কথা কি ফেলতে পারি? কি রে, তুইও বল। হ্যাঁ তো। শিশির, টেবিলে বস, আমি তোর জন্য বিরিয়ানি নিয়ে আসছি। কি আর করার, বিরিয়ানি খেয়ে হারামি 2টা নিয়ে ভার্সিটিতে গেলাম। ক্লাস করতে না, আড্ডা দিতে। আমরা যেখানে আড্ডা দিই সেখানে চলে গেলাম আড্ডা দিতে। বসে মজা করছি। দোস্ত, রোজ রোজ তো আড্ডাই দিই, আজকে আমরা অন্য কিছু করব। ওর কথার আমি কিছুই বুঝলাম না। তাহলে তাহলে কি করবি? আজ আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবো, তবে ট্রুথ আমরা কেউই নেব না। তাহলে? শুধু ডেয়ারই নিব সকলে। আমি গেলাম। তোরা শালাস মায়ের খাওয়া লাগে যত সব। এরা কথা বলছে, আমি বাসাতে কোটে 1 পা 2 পা করে চলে যাচ্ছি। হঠাৎ, দোস্ত জানিস আমাদের শিশির একদম ভিতর ডিম, ভয়ে চলে যাচ্ছে। ওদের কাছে এসেই আমি কোনো ভীতু না, বুঝলি? বল কি করতে হবে? এখন তো তোরটা শেষ। আবার বসে পড়লাম। এখন স্বামী গিয়ে ওই যে লাল শাড়িটা পরে দাঁড়িয়ে আছে, ওকে লিপ কিস করে আসবে। দোস্ত এটা বাদ দে, অন্য সব বল। তুই জানাস না আমি কত ভদ্র, প্লিজ। এসব নাই, খেলার কথা তুই তো প্রথম বলছিলি, আর এখন নিজেই চেঞ্জ করে বেঁচে যাবি? এটা কখনোই হবে না। আমাকে কি বলছিস? আমি না ভীতু? শালা তুই তো নিজেই ভীতু টিম। তোরা মজা নিচ্ছিস তাই না? দেখ আমি যাচ্ছি। স্বামী 1 পা করে এগোচ্ছে। আর আমি ঘরে তো বলছি লিপ কিস করবো, কিন্তু কেমনে? দেখ কোন মুখে যে এই কথা কইছি। আল্লাহ, তোমার এই অভাগারে তুমি বাঁচাও। আমরা মজা নিচ্ছি আর আমাদের বন্ধুটা ভয় শেষ। কিরে, ফোনে রেকর্ড করেছিস কেন? চুপ শালা, বসে থাক। আসলে হারামির ভয়ে আমার কাটা অবস্থা। যদি রেকর্ড না করি তাহলে কেমন হয়? এই যে ম্যাডাম, একটু ওইদিকে আসবেন, কিছু কথা বলার ছিল। জি বলুন। স্বামী মেয়েটাকে এখান থেকে একটু নীরবে নিয়ে গেল। আপনি কি যেন বলবেন না বলবেন তো বলুন। মেয়েটার কিছু বলার আগে স্বামী মেয়েটার ঠোঁট জোলা দখল করে নিল। কিছুক্ষণ পর ছেড়ে দিল। স্বামী সরি বলে বাড়ি এলো। দেখছিস তোদের বন্ধুকে কিভাবে লিপ কিস করলো? দেখলাম তো, তাই তো এখানকার থেকে বদলে অন্য জায়গায় গিয়ে কিস করতে হলো। সে যাই হোক, কথা ছিল লিপ কিস করার, করে আসছে। এবার পারভেজের পাল্লা। ওকে কি দেয়া যায় বলতো? তুই বল। পারভেজ ঘামছে আর স্বামী ভাবছে। কিছুক্ষণ পর, ওখানে যে মেয়েগুলো বসে আছে না, তাদের মধ্যে থেকে সবুজ রঙের মেয়েটাকে গিয়ে জড়িয়ে ধরবি। কি ব্রেন রে তোর। তোদের দুজনের পা ধরছি, আমাকে বাঁচাই দে, আমি পারুম না এটা।
পাচার বলছি। আগে তোরা এটা পাল্টা। ছাড়বি কি না, নাহলে কিন্তু লাথি দিমু। হারামি ভয়ে ছেড়ে দিল আর এগুচ্ছে। আমিও কম কিসে, স্বামীর সময় ভিডিও রেকর্ড করছি, ওর সময়ও ব্যতিক্রম কিসে। আমি ভাবছি হারামিরা না আমায় বাস খেয়ে দেয়। আমি কেমনে ওরে জড়াই ধর্মু? আমার তো হাত পা দুটাই কাঁপছে। আল্লাহ গো, মেরে রেহাই দাও। পারভেজের পুরো শরীর থেকে ঘাম বেরোচ্ছে। হারামি মেয়েটার সামনে গিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরছে। আমরা মজা নিচ্ছি। পারভেজ মেয়েটার কানে কানে বলছে, প্লিজ আমায় মারবেন না, আমি ইচ্ছে করে আপনারে জড়িয়ে ধরি নাই। আসলে আমরা ট্যুর ডেয়ার খেলছি তাই। লিপ করে দাও। কেন? করবে না কি করবে না? আমি পারুম না। তাহলে দেখো কি করি। কি করবেন? বেশি কিছু না, ওদেরকে বলবো তুমি আমাকে রেপ করবার হুমকি দিস। কিন্তু আমি তো আপনাকে সব বলেছি। সেটা আমি আর আপনি জানি, ওরা কিন্তু জানে না। তাই যেটা বলছি সেটা করেন। বাধ্য হয়ে পারভেজ মেয়েটাকে লিপ কিস করলো। পাশ থেকে একটা মেয়ে, এই আপনি আমার বান্ধবীকে জড়িয়ে ধরেছেন কেন আর লিপ কিস করেছেন? এই তোরা সবাই ওরে ধর তো। এই তোরা সরে দাঁড়া, ও আমার বয়ফ্রেন্ড। পারভেজ তো অবাক। সরি দুলাভাই। আচ্ছা তুমি যাও। পারভেজ আমাদের কাছে এসে সব বলল। আমরা তো আস্তে আস্তে হাত মরা। যাই হোক, এবার আমার পালা। আমি তো টেনশনে আছি। শালারা কানে কানে কি যেন বলছে, নিশ্চয় আজ আমার হালুয়া টাইট করবে। যাই হোক, ওরা বলল ওই যে সিঁড়ি দিয়ে নামছে একটা নীলপরি, ওকে গিয়ে প্রপোজ করে চলে আসবি। এটা কোনো ব্যাপার? দেখা যাবে। আমি চলে গেলাম ওদের দেখানো নীলপরির কাছে, সাথে একটা লাল গোলাপ নিয়ে। আমি যাওয়ার পথে দেখলাম, তাই একটা ছেড়ে নিলাম। গিয়ে হাঁটু নিচু করেই, বালিকা, তোমার ওই বাতাসে খেলে যাওয়া চুলের টান আর ওই নীল শাড়ির টানে পারলাম না দৌড়ে থাকতে। কেন জানি না তোমার মনের চুম্বকটা আমাকে তোমার কাছেই টানছে, তাই পারলাম না দৌড়ে থাকতে। তোমার মায়াবী চোখের মায়ে পড়ে গেছি। ওহে বালিকা, তাকাও না একটিবার আমার পানে। দেখো না কতটা গভীর যত্ন করে রেখেছি তোমার জন্য ভালোবাসা। আমার এই মন যে শুধু তোমাতেই ব্যাকুল হয়ে আছে। আমি তো মাথা নিচু করেই বলছি, আর মেয়েটাকে আমি দেখিনি, শুধু শাড়িটা দেখেছি। তারপর আস্তে আস্তে চোখটা ভরে তুললাম। উপরে তুলে যা দেখলাম, আমার গা ঘেমে পানি বেরোতে লাগলো। আমি তো ভয় শেষ। আসলে মেয়েটার কেউই না, বৃষ্টি। ও তোর আগে গজগজ করছে, পারছে না আমায় মেরে ফেলতে। আর গোলাপটা ফেলে রেখেই পিছন ফেরে না তাকে দিলাম এক দৌড়। হারামিগুলো আমার অবস্থা দেখে আমার সাথে দৌড়ানো শুরু করে দিল। ভার্সিটি থেকে বের হয়ে আরো কিছু দূর যাওয়ার পর একটা টং দোকানে বসলাম। হারামি কোথাকার, দেখে বলবি না এটাকে? দোস্ত বিশ্বাস কর, যদি জানতাম জীবনেও এটা বলতাম না। আমার মনে হচ্ছে তোদের মাথা দুটো ছিঁড়ে ফুটবল খেলতে। প্লিজ দোস্ত, এমন করিস না, আমরা মরে যাবো। সিরিয়াস ব্যাপার নিয়ে মজা নিচ্ছিস তাই না? দোস্ত আই এম রিয়েলি সরি। সরি বলার কি লাভ হবে? এমনিতেই সেদিনের ওই কাজটার জন্য আমি আজও ক্ষমা পেলাম না, আর কি পেলাম সেটাও জানি না। আর আজ যা হলো, ও সামনে গেলে তো আমাকে মেরেই ফেলবে। আচ্ছা চল বাসায় ফিরে যাই। সেটাই ভালো হবে। হ্যাঁ যা, এখন তো তোরা রেহাই পাইছস। আমারে বাস দেওয়ার সুযোগ বুঝে পালাইয়া যাচ্ছিস। আরে যা যা, তোদের এমন বাস দেবো, আমার পা ধরে ক্ষমা চাইলাম মাপ নাই। শুধু সময়ের অপেক্ষা কর। তুই যাই কস, আমরা নাই, আমি গেলাম, তুই যাবি? হারামিরা আমায় বাংলা বাস দিয়ে পালাই গেছে। আজ তো বাইক আনেনি, ওরা গাড়ি করে চলে গেছে। আসলে বন্ধু মানে তো হারামি। মামা, একটা স্পেশাল চা দেন তো। চাটা খেয়ে বিল মিটিয়ে বাসায় চলে যাচ্ছি। আল্লাহ জানে আমার কপালে কি আছে। ভাবছিলাম আমার রাজের বিয়েতে জম্পেশ মজা করবো, আমি তো আজই শেষ। এসে বলতে বলতে বাসায় ফিরছি, হঠাৎ একটা মাইক্রো আমার রাস্তা আটকে দাঁড়ালো। এই মিয়া, দেখে শুনে গাড়ি চালাতে পারেন না? সরি, আসলে মালিকের অর্ডার তাই। কে মালিক? উনি আপনাকে ডাকছে। আসছি। গাড়ির কাছে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ গাড়ির ভিতর থেকে জানালার কাজটা নামালো। আমি দেখে তো শিহরিত। আপনারা ভাবছেন কে হতে পারে? আরে ভাই, বৃষ্টি। আমি এদিক সেদিক না থেকে সোজা হাঁটা দিলাম। বাই চান্সের মাইন্ড নাই। এই শিশির, আমি তোমাকে ডাকছি। শিশির। কে শুনে কার কথা? আমি তো ভয় শেষ, হেঁটেই চলছি। ওর কথা কে শুনে? যদি শুনতে হয় তাহলে আমার কপালে দুঃখ আছে। তাই আর কি, তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম। শালার বিপদের সময় কোনো কিছুই ভালো হয় না। যদি একটা রিক্সা বা কোনো গাড়ি আসতো তাহলে চলে যেতাম। ইসরে, গাড়িটা আবার আমার পাশে দাঁড়িয়ে। এই শিশির, তোমাকে আমি ডাকছি আর তুমি আমার কথা শুনছো না যে? কই ডাকলেন? আমি তো শুনিনি। তোমার সাথে কথা আছে, গাড়িতে উঠো। গাড়িতে উঠতে আমার প্রবলেম আছে। কি প্রবলেম? আমার তো প্রবলেম নেই, তবে ওর সঙ্গে গাড়িতে গেলে আমি শেষ। আল্লাহ গো, আমারে বাঁচাও। আচ্ছা আমি যাই। দাঁড়াও, গাড়িটা বাড়ির বাগানের দিকটাই পার্কিং করবে, আমি ওর সাথে আসছি। বৃষ্টি গাড়ি থেকে নেমে আসলো। ও
ওর গাড়িটা চলে গেল। আজকে মনে হয় আমি শেষ। চলো। কই যাবেন? আর গাড়িটা পাঠিয়ে দিলেন যে? তুমি তো গাড়িতে উঠলে না, তাই গাড়ি পাঠিয়ে দিলাম। আর কই যাবো মানে? তোমার বাসায় যাব। ওর কথা শুনে আমার গা বেয়ে ঘাম বেরোতে শুরু করলো। কেন যাবেন? এমনি। আমি কি যেতে পারি না? কেন পারেন, শতবার। তাহলে চলো। দুজনেই চুপচাপ। তারপর কিছু একটা শব্দ কানে আসছে, ঝুমঝুম করে। তার পায়ের দিকে তাকালাম। ও দু পায়ে নুপুর, পায়ের সাথে মানিয়েছে। নিচে কি দেখছো? ওই মানে নুপুর। ও, তা আজ ভার্সিটিতে আমায় কি যেন বললে? প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি আসলে। বলতে হবে না, আমি জানি। কি জানেন? তোমার টুটু ডেয়ার খেলছিলে, তাই তো? কিন্তু তুমি জানলে কি করে? তোমার ওই দুই বন্ধুর কাজ দেখে বুঝছি। কি কাজ? লিপ কিস। ওর কথা শুনে আর থামতে পারলাম না, হেসে ফেললাম। আমার আশা দেখে ও হেসে ফেললো। আরো কিছু দূর দুজনের নীরবে পথ চলা। আচ্ছা, তখন আমায় কেন ডাকলে? আম্মু বলেছে আজ দুপুরে তোমায় যেন বাসায় নিয়ে যাই, সেই জন্য। ও আচ্ছা, তোমার গার্লফ্রেন্ডের নাম কি? বৃষ্টি। হোয়াট? মজা করছো তাই না? খালি তো বললাম। ও সরি। ইটস ওকে। আচ্ছা, তোমার কি করতে ভালো লাগে? তেমন কিছু না, বন্ধুদের সাথে মজা করতে ভালো লাগে। কেন, প্রেম করতে ভালো লাগে না? ওইসব আমার পছন্দ না, আর আমার মনের মতো মেয়ে খুঁজে পাইনি। ও, তো তোমার বয়ফ্রেন্ডের নাম কি? আমারও এসব ভাল লাগে না। যেদিন মনের মতো ছেলে পাবো সেদিনই প্রেম করব, তার আগে না। এভাবে অনেকটাই দুজনের হেঁটে চলা। একটু তাড়াতাড়ি চলুন। কেন? আরে দেখছো না আকাশের অবস্থা, একটু পর বৃষ্টি নামবে। বৃষ্টি নামলে আরো ভালো, আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। হালকা করে বৃষ্টির ফোঁটা পড়ছে, হয়তো আরো কিছু পর বর্ষণ হবে। বর্ষার আকাশ বৃষ্টি না হলে কি মানায়? একটা কথা বলবো, রাখবে? কি? একটা গান গাইবে প্লিজ? না করো না, জাস্ট আমার জন্য। কি গান গাইবো? যে কোনো একটা। গানটা শুরু করেছি, বৃষ্টি পড়তে শুরু হলো। আমি গান গাচ্ছি আর বৃষ্টিতে ভিজতে লাগলো। ওকে দেখে যেন মনে হচ্ছে আজকে ওকে বৃষ্টির পরে লাগছে, আর আমি রিমঝিম ধারাতে গানটা গাইছি। অসাধারণ কণ্ঠ। ধন্যবাদ। আজ বৃষ্টির দিনে তুমি একটা রোমান্টিক বৃষ্টির গান গাইলে, একদম মুগ্ধ করা গান। আমার জন্য তুমি ভিজে গেলে। এটা প্রবলেম না। আচ্ছা, আজকে বৃষ্টিতে ভিজতে তোমার কেমন ফিলিংস হয়েছে? সেটা অন্যরকম মুগ্ধ করা মুহূর্ত। তা সেটা কেমন? জীবনে ফার্স্ট টাইম কোনো মেয়ের সাথে বৃষ্টিতে ভিজলাম, তাই এবার তুমি ভেবে নাও সেটা কেমন হতে পারে। আবার কথা শুনে কিছুটা লজ্জা পেলে ওকে খুব সুন্দর লাগে, একেবারে যেন হৃদয় ছুঁয়ে যায়। সেটা মন ছুঁয়ে যাওয়ার মুগ্ধ করা মুহূর্ত, যা অত সহজে ভোলা যায় না। আচ্ছা, তুমি কি আগে কোনো ছেলের সাথে বৃষ্টিতে ভিজেছো? না, আমারও কোনো ছেলের সাথে বৃষ্টি ভেজায় এটাই ফার্স্ট টাইম। বৃষ্টির সাথে কথা বলতে বলতে ওর বাসার সামনে চলে গেলাম। তবে আজ কেন জানি একটু লজ্জা লাগছে। যাই হোক, ওর সাথে বাসায় ঢুকলাম। বাসায় কলিং বেল বাজাতে বৃষ্টির আম্মু মানে আন্টি দরজা খুলে দিল। এসো বাবা, ভেতরে এসো। জি আন্টি। তোমার গা তো ভিজে গেছে, এই দেখো জ্বর চলে আসবে এখন। কি রে মা, তোকে বললাম ওকে আজ দুপুরে বাসায় আনতে, তাই বলে একেবারে ভিজিয়ে আনবি? আন্টি সমস্যা নেই। কি রে, বোকার মতো দাঁড়িয়ে আছিস কেন? ওকে নিয়ে রুমে যা, আর হ্যাঁ, ওকে গা মোছার জন্য গামছা দে একটা। তারপর বৃষ্টির সাথে রুমে গেলাম। রুমটা বেশ গুছানো, দেখতে বৃষ্টির মতো অপরূপ। ওই কি ভাবছো? ওর কথায় আমার ভাবনা গেল। কই না তো। গামছাটা নাও আর গাটা মুছে নাও। বৃষ্টি গোসল করতে বাথরুমে চলে গেল, আর আমি গা মুছে নিলাম। একটা কথা আপনারা ভাবছেন, ও তো আমার ম্যাডাম, তাহলে আমি কেন বৃষ্টি বলে ডাকি? আমি নাম ধরে, আসলে ওকে নাম ধরে ডাকতে বেশ লাগে। ম্যাডাম বলে কিরকম যেন লাগে। আর ও তো বললো আই ইউর ফ্রেন্ড, তাই নাম ধরে ডাকি। আমি এখন আর বেডে শুয়ে আছি, বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। এতক্ষণ বসে আছি, হঠাৎ মনে হলো কিরে, আমি তো আম্মুকে জানাইনি। পকেট থেকে ফোনটা বের করে দেখি ফোনে চার্জ নেই। কিন্তু ওর বাসায়, ওর রুমে, আমি যদি কোনো কিছু খুঁজি আর যদি অন্য কিছু মাইন্ড করে। কিছুক্ষণ পর ও আসলো, চুলগুলো ভেজা। আমার কেন জানি মনে হচ্ছে ওর প্রতি আমি কেন দুর্বল বোধ করছি। কিন্তু ওর চুলগুলো দেখে মনে হচ্ছে যেন আমি চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিই। তারপর ও যা করলো আমি এক মুহূর্তের জন্য ভাবতে পারিনি ও যে এটা করবে। ওর পরনের তল এটা খুলে ফেললো। আমি কি করবো কিছু বুঝতেছি না। আমি তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললাম। বোধহয় আমায় দেখেনি। হঠাৎ ওর নজর আমার দিকে গেল, আর আমাকে চোখ বন্ধ অবস্থায় দেখে ও চিৎকার দিয়ে উঠলো। কি রে মা, কি হয়েছে? কিছু না আম্মু, এমনি হঠাৎ বজ্রপাত হয়, ভয় পাইছি। আই বলে? দরজার বাহির থেকে আওয়াজ দিও না তো, যাও তো। ওকে নিয়ে তাড়াতাড়ি খাবার টেবিলে আয়। আমার এখনো চোখ বন্ধ,
লজ্জায় আমি একদম শেষ। না পারছি উঠে চলে যেতে, হ্যাঁ না পারছি। আম্মু ডাকছে, নিচে আসো আর চোখ খোলো। আমি আর এদিক ওদিক না থেকে সোজা নিচে চলে গেলাম। ওখানে একটা চেয়ারে বসে বললাম, কি বাবা, তুমি ভালো আছো তো? জি দাদুমা, ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো। ওদিন আমি ছিলাম, তবে তোমার সম্পর্কে সবই জানলাম। তুমি যে আমার কত বড় সম্মান রক্ষা করেছো, আমি চির ঋণী তোমার কাছে। আরে আঙ্কেল কি যে বলেন, সবই উপরওয়ালার হাতে। আমরা তো শুধু কেবল ছিলাম। দেখলাম বৃষ্টি আমার সামনাসামনি বসেছে। ওর চোখে চোখ পড়তেই দুজনের লজ্জায় চোখ নিচে করে ফেললাম। খাওয়া দাওয়ার সময় মাথা নিচে করে খেয়ে নিলাম। খাবার খেয়ে টেবিলে বসে আছি। বাড়িতে যেতেও পারছি না, বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। তুমি বসে আসো যে, বৃষ্টি ওকে তোর রুমে নিয়ে যা। তারপর বৃষ্টির সাথে বৃষ্টির রুমে চলে গেলাম। বিছানায় বসে আছি, কেউই কোনো কথা বলছি না। আসলে তখন যা হলো, ইস, ভাবতে আমার গা শিউরে উঠলো। একটা কথা ছিল, আমার ফোনে চার্জ নেই, একটু চার্জে দিয়ে দেবে? দেখি। এই নাও। ফোনটা দিয়ে দিলাম। ওর কথা শুনে বুঝলাম ওর মন খারাপ। আমারই বা কি দোষ? হ্যাঁ, এভাবে বসে আছো যে? মানে? বাইরে তো বৃষ্টি, তুমি ঘুমিয়ে পড়ো, আমি দাদুর কাছে যাই। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠতে চেষ্টা করছি, বাট পারছি না। হঠাৎ মনে হলো কে যেন আমার মাথায় জল পুট্টি দিচ্ছে। মাথাটা হালকা উঁচু করে দেখলাম বৃষ্টি। আমি কষ্ট করে উঠে বসলাম। আমার ওঠার ভাব দেখে বুঝেছি আমার জ্বর উঠেছে। আসলে আমি বৃষ্টিতে তেমন ভিজি না। এখন তো রাত, আমায় ডাকুনি কেন? বাসায় যেতে হবে। আম্মু কি জানি করছে, আমার মনে হয় খুঁজছে। বিকেলে ডাকতে এসে দেখি তোমার জ্বর উঠছে, আর সেই কখন থেকে জল পড়তে দিচ্ছি কিন্তু জ্বর কিছুতেই ছাড়ছে না। আম্মু, দাদু, আব্বু ওরাও অনেকক্ষণ ছিল, আমি পাঠিয়ে দিচ্ছি। অনেকক্ষণ ছিল মানে? এখন বাজে কয়টা? রাত 12:30। কি? তুমি বসো, আমি স্যুপ নিয়ে আসি। ও স্যুপ বানিয়ে নিয়ে আসলো। আমি খেয়ে নিলাম। তারপর ওষুধ দিল, তাও খেয়ে ফেললাম। তুমি অন্য রুমে চলে যাও, আমার জ্বর এমনিতেই সেরে যাবে। জ্বর সেরে যাওয়ার থাকলে আরো আগেই চলে যেত, আর আমি অন্য রুমে যাব মানে? ওর সাথে আর পারলাম না, কেন আমি যে অসুস্থ। ও জল পট্টি দিয়ে যাচ্ছে। আমি আবার ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে যা দেখি, সেটা আমার কল্পনারও বাইরে ছিল। বৃষ্টি আমায় জড়িয়ে ধরে শুয়ে আছে, কিন্তু আমায় কেন জড়িয়ে ধরলো এটা আমার মাথায় ঢুকছে না। আমি তো কেবল এতটুকুই জানি যে আমার জ্বর হয়েছে। আমি তোকে বললাম কাল রাতে চলে যেতে, তবে ও যেভাবে জড়িয়ে ধরে আছে, আমার যেন মনে হচ্ছে কি এভাবেই সারা জীবন জড়িয়ে ধরে রাখি। বাট ওর প্রতি কি আমার কোনো ফিলিংস আছে সেটা বুঝতেছি না। আচ্ছা, সেটা না হয় পরের বিষয়। আমি ওকে সরিয়ে উঠতে পারছি না। ওর মায়াভরা মুখখানি আমার প্রতি দুর্বল করে তুলছে। তবে বিশেষ করে ও চুলগুলো আমায় মাতাল করে দিচ্ছে। আমার মন বলছে, শিশির, তুই ওকে নিজের করে নে। আমি পারছি না ওকে সরিয়ে উঠে যেতে, কিন্তু ও যে আমি এমনভাবে জড়িয়ে ধরেছে যেন আমি ওর প্রিয় কিছু। বাট আমি তো তেমন কিছুই না। আরও কিছুক্ষণ শুয়ে থাকলাম। যতবারই উঠতে চেষ্টা করি, পারি না উঠতে। ওর মায়াভরা মুখখানি যে আমায় আকর্ষণ করে ওর প্রতি টানছে। ধ্যাত, মাথার মাঝে যত সব উল্টাপাল্টা জিনিস ঘুরছে। না পারছি ওকে সরে উঠে যেতে, না পারছি মুখের দিকে চেয়ে থাকতে। আজকে প্রথমবার ওর দিকে তাকাতে আমি যেন দুর্বল হয়ে যাচ্ছি। না, এভাবে আর থাকা যায় না। যতক্ষণ না ঘুমাবো ততক্ষণ বাজে চিন্তা ভাবনা মাথায় ঘুরপাকি খাবে। আবার ঘুমিয়ে পড়লাম। এখন আমার বুকের উপর ও আমায় জড়িয়ে ধরে আষ্টে পৃষ্ঠে শুয়ে আছে। এই আর কতক্ষণ ঘুমাবে? উঠো, নাস্তা করতে হবে। ঘুম থেকে উঠে দেখে ও ভেজা চুল আঁচড়াচ্ছে। মনে হয় গোসল করে এসেছে। আজ তুমি ভার্সিটি যাবে না? যাবো তো, তাই তোমাকে ডাকছি, দেখি তোমার জ্বর কমেছে কিনা। আমার গায়ে হাত দিয়ে দেখে এখনো গায়ে হালকা জ্বর আছে, ওষুধ খেয়ে সেরে যাবে। ও হ্যাঁ, রাত্রে তো তোমাকে বলেছিলাম অন্য রুমে যেতে, গিয়েছিলে কি? আমি জানি, তারপরে জিজ্ঞেস করলাম। হ্যাঁ গেছিলাম তো, এই তো আরো কিছুক্ষণ আগেই আসলাম। আমি ওর কথা শুনে মুসকে মুসকে হাসছি। বোধহয় লজ্জা পাইছে। আমি আর কিছু বলিনি। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। ওপরে এসে বৃষ্টির রুম থেকে ফোনটা নিয়ে ওদেরকে বিদায় দিয়ে আমি বাসায় চলে গেলাম। বাসায় আসতেই আম্মু আমায় জড়িয়ে ধরে, সে কি কান্না! কই ছিলি রে? আরে আম্মু, কাঁদছো কেন? আগে বল, কই ছিলে? সারা রাত এক বিন্দু মাত্র ঘুমাতে পারিনি। ফোন করেও তো জানাতে পারতি। কিরে, কিছু বল। ফোনে চার্জ ছিল না, তাই ফোন করতে পারিনি। তাহলে শোনো। তারপর সবটা খুলে বললাম। তবে বৃষ্টি যে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল ওটা বলিনি। চল নাস্তা খাবি। আরে আম্মু, এখন না, নাস্তা তো করে আসছি। তুই খাবি না তো? বাবা, গিয়ে কিছু তো খেয়ে নে। তোর মা কাল রাত থেকে এক গ্লাস পানিও খায়নি। তোর বন্ধুদের জানিয়ে দি যে তুই বাসায় পৌঁছেছিস। ওদের কেন? তোর মা সবখানে ফোন দিয়ে খোঁজ নিছে তুই কই। ওরা বোধহয় চিন্তায় আছে, আমি ফোন করে বলে দিই।
আম্মুর সাথে খাবার টেবিলে বসে পড়লাম, তবে এখন নিজে খেলাম না। আম্মু নিজে হাতে খাইয়ে দিল। তারপর রুমে গিয়ে গোসল করে নিলাম। গোসল করে সেদিকে ডাক্তার কাকু বসে আছে, উনি চেক আপ করে গেছেন আর 2 দিনের রেস্ট নিতে বলেছে, আর 2 দিনের জন্য ওষুধও দিয়ে গেছেন, বলেছে ওতে নাকি সেরে যাবে। সকাল দুপুর বিকেল রাত সারাক্ষণ আম্মু আমার পাশে ছিল, একটুখানি চোখের আড়াল হতে দেয়নি। এভাবে 2 দিন বাসায় ছিলাম। পারভেজ, স্বামী ওরাও এসে আমাকে দেখে গেছে, ওদের ওই কথাটা বলেছি। আর আজ তো বিয়ে নিয়ে ব্যস্ত, ও আসতে চেয়েছিল বাট আমি না করেছি। অত দূর থেকে আসা আবার যাওয়া তা কি হয়? আজ মঙ্গলবার, পারভেজ, স্বামী আর আমি মিলে শপিং মলে গিয়ে অনেকগুলো কাপড় চোপড় কিনে নিলাম। আর রাজের বিয়ের জন্য আমাদের তরফ থেকে কিছু জিনিস নিলাম। পরে বাসায় এসে আম্মু উপর থেকে বিদায় নিলাম। আব্বুকে বলে আমাদের বাসার গাড়িটা নিলাম। এখন আমি, স্বামী, পারভেজ আমরা 3 জন আমাদের মাইক্রোতে করে যাচ্ছি। গাড়ি তার নির্দিষ্ট গতি পেয়ে চলেছে দূরে জানার পথে। কিছুক্ষণ আমি গাড়ি ড্রাইভ করছি, আর এখন স্বামী। দোস্ত, একটা কথা বলতো, আমাদের ম্যাডাম আপুর লাগি তোর কি ফিলিংস? শালারে আমি দিলাম এক ঝাটকা। কিরে, ওকে মারলি যে? হারামি, আপু কিরে ভাবি বলবি? তার মানে অত দূর? আসলে ওর কাছে থাকলে অন্যরকম ফিলিংস অনুভব করি। আজ পর্যন্ত কোনো মেয়ের প্রতি আমার এমন ফিলিংস হয়নি যা কিনা ওর প্রতি হয়েছে। তাহলে দেরি করিস কেন? ওকে গিয়ে বলে দে। রাজের বিয়েটা মিটিয়ে বাসায় আসলে তখন বলবো। একটাই ভয়, কি? যদি ফিরিয়ে দেয়। আরে এটা নিয়ে চিন্তা করিস না। যে মেয়ে তোর জ্বরে থাকা অবস্থায় তোকে জড়িয়ে ধরে ঘুমাইছে, সে কেন তোকে ফিরে দিবে? একটা গান গিয়ে পেল। আজ একটা রোমান্টিক গান গাইবি? তোর মন পাড়ায় থাকতে দে আমায়, আমি চুপটি করে থাকবো, আরে ডাকবো ইশারা, তুই চাইলে বল আমার সঙ্গে চল, ওই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজবো দুজনায়। অসাধারণ। এই গাড়ি দাঁড় করা। কেন? আরে দাঁড় করা পরে বলছি। আমি গাড়ি থেকে নেমে গিয়ে একটা ম্যাঙ্গো জুস আর পানির বোতল কিনে নিলাম। তারপর সবাই মিলে পানি দিয়ে হাত মুখ ধুয়ে নিলাম আর জুসটাও খেয়ে নিলাম। এবার গাড়ি আমি ড্রাইভ করছি। অনেক পথ চলে আসছি, আর 2 কিলো হলেই পৌঁছে যাব। কিছুক্ষণ পর হাইওয়ে রোডটা বাদ দিয়ে গ্রামের মেঠো পথে গাড়ি ঢুকে দিলাম। গ্রামের আঁকাবাঁকা পথগুলো মনোমুগ্ধকর করা, অনেক সুন্দর পথ। গ্রামের আঁকাবাঁকা পথগুলো যেন মনে হচ্ছে এটাই ভালোবাসার সৃষ্টি। কি অপরূপ যে গ্রামের পথগুলো। আরও কিছু দূর যাওয়ার পর হঠাৎ গাড়ির সামনে একটা মেয়ে ভীষণ ধাক্কা খেলো। আমার কিন্তু দোষ নেই, মেয়েটা দৌড়াতে দৌড়াতে আসছিল আর নিজে এসে ধাক্কা খেলো। আমি, পারভেজ, স্বামী 3 জন মিলে গাড়ি থেকে নেমে পড়লাম। আই এম রিয়েলি সরি, আসলে আমি খুবই দুঃখিত। মেয়েটা পড়ে যাওয়া থেকে উঠে মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে ব্যথা পায়নি। গাড়ি কি আকাশে চালান যে আমি যখন খুশি তখনই চোখ বন্ধ করে চালাবো? হাত দিয়ে দেখে সোজা আমাকে, এই যে মিস, পুরো দোষটা কিন্তু আপনার, সব ভদ্রভাবে কথা বলুন, না হলে কিন্তু। না হলে কি করবেন শুনি? আমাকে একা পেয়ে যা ইচ্ছে তাই করবেন, তাই না? আরে তোদের মতো বখাটেরা কি বা পারে, একদম বেয়াদব বাজে। মেয়েটার কিছু বলার আগে ওর গালে কষে 2টা থাপড় বসিয়ে দিলাম। নেক্সট টাইম যদি আমার সামনে পড়িস অবস্থা খারাপ করে ফেলবো। যা ভাগ এখান থেকে। মেয়েটা কিছু দূর গিয়েই, তোকে আমি পরে দেখে নেব। দেখলে ক্ষতি কি? তবে ওইসব দেখতে যাওয়ার দরকারও নেই। স্টুপিড, নোংরা, বদমাশ, বাজে। তোর মাথা দিয়ে আমি ফুটবল খেলবো। তুমি আমার মাথাতে ফুটবল খেলবে আর আমি কি ছোট শিশুর মতো বসে বসে ললিপপ খামো? সামি আর পারভেজ আমার কথা শুধু মজা নিচ্ছে। পরে আবার গাড়িতে বসে পড়লাম। মেয়েটাও চলে যাচ্ছে, বোধহয় আমার 14 গোষ্ঠী উদ্ধার করছে। মেয়েটাকে আমরাও চিনি না, আর এখানে আমরা বিয়ে খেতে আসছি, তাই বলছিলাম। চুপ, কোনো কথা বলবি না। এসব মেয়েদেরকে এভাবে শিক্ষা দেওয়া উচিত। খালি গায়ে পরে আবার ঝগড়া করতে আসে। ওরা যদি আমি পরে হাতের কাছে পাই তখন যে কি অবস্থা করবো তোরা ভাবতে পারবি না। দোস্ত, বাদ দে না, সব কিছু করার প্রয়োজন নেই। ক্ষমা চাইলে আর কিছু করবো না, ওকে? তারপর আরো খানিকটা গ্রামের ভিতরে গেলাম। হঠাৎ একটা বাড়ির দিকে চোখ পড়তেই আমি কেন আমার বন্ধুরা পুরাই শকড। আমি ওই বাড়িটা গেটের সামনে বৃষ্টি দাঁড়িয়ে আছে। আমি ওদের দিকে একবার তাকালাম, ওরাও থ হয়ে আছে। কিরে, বৃষ্টি এখানে কেন? আমি গিয়ে গাড়িটা বৃষ্টির সামনে দাঁড় করালাম। গাড়ি থেকে আমরা সবাই নেমে, বৃষ্টি তুমি এখানে? অনেকক্ষণ তোমাদের জন্য অপেক্ষা করছি, এত লেট কেন? এই গ্রামে ঢোকার সময় একটা মেয়ের সাথে ঝগড়া হয়েছে, তারপর ওকে সবটা বললাম। আচ্ছা, পরে আমায় দেখিয়ে দিও। দেখিয়ে দেবে, বাট তুমি এখানে কেন? সেটা না হয় তোমাদের বন্ধুর থেকে জেনে নেবে। শুধু এটুকুই আমি বলছি, আমি ওর খালাতো বোন। কি কি? বৃষ্টির কথা শুনে সবাই চুপ হয়ে গেলাম। ভাবনার থেকে বের হয়ে আসো আর গাড়িটা বাড়ির পেছনে পার্কিং করে রাখো। আর একটা কথা, তোমাদের বন্ধু উপরের 2 নাম্বার রুমে আছে। আমি যাই, আমার কাজ আছে।
আমরা কেউ কোনো কথা বলছি না, শুধু একটা কথায় ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, রাজকে বৃষ্টিকে জানার পরও আমাদের সাথে ওই দিন যেদিন প্রথমবার ওকে দেখেছি তখন, না, এটা রাজকে জিজ্ঞাসা করতে হবে, না হলে আমি টেনশনে আধমরা হয়ে যাব। তাড়াতাড়ি গাড়িটা বৃষ্টির বলার জায়গায় রেখে ব্যাগগুলো গাড়ি থেকে নামে এদিক সেদিক না ঘুরে সোজা ওপরে 2 নম্বর রুমে ঢুকে পড়লাম। আমাদের দেখে রাজ যতটা না খুশি হয়েছে, আমাদের এমন অবস্থা দেখে ওরা বেশি অবাক। তবে ওকে যখন জিজ্ঞাসা করলাম, হারামির মুখ চুপসে গেল। শোনো, আমি আপুকে চিনতাম না, তবে ওই দিন যখন ও আমার বাসায় আম্মুর সাথে দেখা করতে আসলো, বিশ্বাস কর দোস্ত, আমি ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম। বুকে চিনচিন করে ব্যথা হতে লাগলো, বুক চিনচিন করছে, হায় মন তো মায় কাছে চাই। আমি ভয়ে ভয়ে ওর কাছে যাই, তখন তো জ্ঞান হারা যাওয়ার অবস্থা। তারপর আম্মুর মুখ থেকে শুনি ও নাকি আমার খালাতো বোন। তোর খালাতো বোন তুই নিজেই চিনিস না? ওকে দেখছি আরো 10 বছর আগে, এখন তো আমরা শহরে থাকি আর ওর সাথে যোগাযোগ ছিল না, কিন্তু সেদিন প্রথম চিনলাম। তোকে কি ভাবে মেরেছে? কাকে ভাবি বলছিস? আরে হারামি, তোর আপুকে, মানে আমাদের বৃষ্টি ম্যাডাম রে, উনি আমাদের হবু ভাবি। কি রে, ওরা কি বলছে? সব সত্যি। এখন ওরা যে প্রশ্ন করছে ওটার উত্তর দে। দোস্ত, ওরা বাদ দে এখন, তোরা বস, আমি তোদের নাস্তার ব্যবস্থা করছি। একদম যাবি না, আগে উত্তর দিয়ে যা। আসলে ও তোর খোঁজ নিচ্ছিল, একদম তোর পুরাই ইতিহাস। কি বলিস? হ্যাঁ, তুই জিজ্ঞেস করিসনি? করছি তো, বলিনি, কিন্তু আমি একবারের উপর 2বার বলতেই আম্মুকে ডাক দিয়ে আমি তো ভয়েই। থাক, আর বলতে হবে না, শুধু এইটুকুই বল, শিশিরের সাথে ওই ঘটনার পর তুই কবে জানছিস যে তোর খালাতো বোন হয়? এখানে আসার আগের দিন। ও, তা শিশির, তোর হিস্টোরিটা কিভাবে একটু বলবি? তাহলে শোন, ওকে পুরো কাহিনীটা বললাম, তবে আমায় চড়ে দূরে ঘুমাই চলে সেটা বাদ দে। তাহলে তো ভালোই। তবে যাই কস, আমাদের শিশিরের ভাগ্যটা ভালো। সবাই একসঙ্গে চমকে কি বলে উঠলো। জীবনে প্রথম প্রপোজটা ওর ম্যাডামকে করছে, তবে হোক না সেটা যে কোনো অজুহাতেই। তবে যাই বলিস, তোদের মুখ থেকে ওই দিনের টুট ডেয়ারের কথা শুনে আমি হাসতে হাসতে শেষ। তোরা তো রাখিকটা কথা ভুলে গেছিস। কি? শিশির আমাদের ম্যাডাম জিকে প্রপোজ করে পালাই যাওয়ার পর আবারও যখন ওর লগে দেখা হয়েছে, ও তো বিন্দাস বেঁচে আছে। তবে আমরা আর স্বামী কি হয় আল্লাহ জানে। ক্ষমা করে দিস রে, ওটা ভুল হয়ে গেছে। ওর কথা শুনে সবাই হাসতে হাসতে শেষ। হঠাৎ অত হাসাহাসির কারণটা জানতে পারি? আসলে আপু, এই নাও নাস্তা, সবাই নাস্তা করে নাও। আপু, তোমাকে আম্মু ডাকছে। এই কথা বলতে বলতে একটা মেয়ে রুমে ঢুকে গেল। আমি, সামি, পারভেজ ওরাও রেগে শেষ। আমি বসা থেকে দাঁড়িয়ে, স্টুপিড, তুই এখানে কেন? এই বদ হারামি দল, তোরা এখানে কেন? এখানে কি তোরে বলে আসবো নাকি? কে রে তুই? এটা আমার বাড়ি, তোরা বেয়াদব সবাই এখানে কেন? কি বললে তুই? এই ভদ্রভাবে কথা বল। তুই চুপ, ভদ্রভাবে কথা বল। আমি সামনে যেতে পারছি না, হারামিনা আমায় আটকে রেখেছে। আর ওই মেয়েটাকে বৃষ্টি, তখন কি বলেছিলি? আমার মাথায় ফুটবল খেলবি তাই না? আমি এখন তোরে দিয়ে বাস্কেটবল খেলবো। তোরে তো আমি। চুপ, একদম চুপ। কি হয়েছে তোদের? হ্যাঁ, কি রে তানজু? তার মানে মেয়েটির নাম তানজু? আপু, আমার কথা শুনো। ওরা আমাকে সব বলেছে, তুই এই মুহূর্তে ওদের কাছে গিয়ে ক্ষমা চাইবি। আপু, যা বলছি তাই কর। সরি। তানজু চলে গেল, সাথে বৃষ্টিও। আমি সোজা রাজের কাছে এসেই, কি রে ওই মেয়েটা? আরে তানজু, ও যে বলেছে এটা ওর বাড়ি। আরে শোনো, আমার মামা আর আমার আব্বু ছোটবেলা থেকেই কলিজার বন্ধু ছিল। তখন আমার আব্বু আমার আম্মুকে পছন্দ করে, তখন এই কথা আমার মামাকে বলতেই তিনি এক কথায় রাজি। এবার আম্মুর সাথে আমার আব্বুর বিয়ে দেয়। আর আমার আব্বুর কোনো বংশ পরিচয় ছিল না, ছোটবেলা থেকে উনি এখানেই থাকতো। বুঝেছি, তার মানে তোর মামার বাড়িও, আবার একসাথে তোদের বাড়িও। আচ্ছা, তোরা নাস্তা করে নে। তারপর সকালে ফ্রেশ হয়ে এসে একসাথে মিলে নাস্তা করে নিলাম। অনেক ক্লান্ত লাগছিল। রাজের রুমে নাকি আমরা সকালে থাকবো, তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়লাম। রাত্রে 10টায় ঘুম থেকে উঠে দেখি আমি একা, কেউ আমার সাথে নেই। আমি আর কিছু না ভেবেই ফ্রেশ হয়ে আসলাম। তারপর ছাদে গেলাম। ওখানে গিয়ে দেখি সবাই মিলে আড্ডা দিচ্ছে। বিয়ে বাড়ি বলে কথা, আড্ডা, মজা, মাস্তি এসব তো হবেই। আমি ছাদে আসতে বৃষ্টি আমাকে ওর পাশে বসায়। তবে আজ আমার খুব বিরক্ত লাগছে। কারণটা বৃষ্টি আমার পাশে বসা সেজন্য না, আমি বৃষ্টির পাশে বসেছি, বাট আমার অন্যদিকে আমার পাশে বসেছে ওই মেয়েটি, মানে তানজু। ওই কারণেই আমার যথেষ্ট খারাপ লাগছে।
উঠে যেতে পারছি না, কারণ বৃষ্টি যদি রাগ করে। কি এক ফেসাদের পড়লাম। শালা হারামির আড্ডা দিচ্ছে, তবে আমার সাথে না, ওরা সাদের অন্য দিকটায়। আমি ওদের কাছে যাচ্ছিলাম, কিন্তু বৃষ্টি আমাকে ওর পাশে এনে বসালো। আমি মাঝখানে, এক পাশে বৃষ্টি আর তাঞ্জু, আর অনেকগুলো মেয়ে বসে আছে, দেখতে খুব সুন্দর। তবে আমার কি, আমি তো বৃষ্টিকে ভালোবাসি। হঠাৎ পাশ থেকে একটা মেয়ে বলল, এই যে মিস্টার, জি বলুন। আমি তো লজ্জায় শেষ, অনেকগুলো মেয়ে। শুধু ওদের সাথে কথা বলে হবে? আমাদের দিকেও তো তাকাতে হবে, একটু তাকাও। আসলে, আর বলতে ওরা হাসতে লাগলো, আর মাঝখানে আমি শেষ। অন্য একটা মেয়ে আবার বলল, থাক, আর লজ্জা পেতে হবে না। ওই আবার হেসে এক। আমি মনে মনে বলছি, শালি, যদি বৃষ্টি বসে না থাকতো তাহলে তোদের মজাগিরি আমি সব বার করতাম। এই তোরা থামবি? আমরা আবার কি করলাম? কি করিস নে মানে? তোরা শুধু শুধু ওকে নিয়ে মজা করছিস, এটা মোটেও ভালো নয়। যাক বাবা, আমার প্রিয়া বারণ করেছে, আমরা কি আর মজা করতে পারি? আবারও হেসে একাকার। আমিও শালা কম কিসে, বেশি হেসো না, মুখে পোকা ঢুকে যাবে। শালিগুলো শুনে লজ্জায় মুখ আনচার। কি যে মজা লাগছে, কি করে যে বলি। দেখলাম বৃষ্টি, তাঞ্জু ওরা মুসকে মুসকে হাসছে। আমি আবার বললাম, আরে তোমাদের মুখগুলো দেখি, এমন মুখখানি কি বন্ধ রাখলে চলে? একটু হাসো দেখি। ইস, কি লজ্জা ওদের, সবগুলোর মুখ লাল হয়ে গেছে। আর বৃষ্টি, তাঞ্জু ওরা হেসে যাচ্ছে। তোমাদের রাগলে না কি যে কিউট লাগে, তোমাদের অবস্থায় দেখলে কত লজ্জাবতী লাগে। ইস, এবার এরা মুখ কালো করে ফেলেছে, আমার কি? হ্যাঁ শিশির, এসব বাদ দাও। ও হচ্ছে তানিয়া, ও রাইসা, আর ও ঈশিতা। হাই, সবার সাথে এক এক করে পরিচয় হয়ে নিলাম। ওরা সবাই অনেক মিশুক, অনেক আড্ডা দিলাম ওদের সাথে। পরে রুমে গিয়ে রাজ, স্বামী, পারভেজ ওদের সাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে শুয়ে পড়লাম। সকালে কারো মিষ্টি হাতে ছোঁয়ায় আমার কেমন জানি লাগলো, তাও ঘুম থেকে উঠলাম না। হাতটা নিজের বুকের কাছে নিয়ে, আর একটু ঘুমোতে দাও না, ঘুম পাচ্ছে, একটা পাপ্পি দাও তো। হঠাৎ জোরেই একলাভে বিছানা থেকে নিচে পড়ে গেলাম। মাগো, কি যে ব্যথা। তারপর আস্তে আস্তে উপরে উঠে দেখি বৃষ্টি আসতেছে। বোধ আমার এই অবস্থা দেখে আমি তো লজ্জায় শেষ। আমি খুব কষ্ট করে উঠে বললাম, হাতে খুব ব্যথাও পাইছি। তখন কি যেন বলেছিলে? আসলে খুব সুন্দর একটা মিষ্টি স্বপ্ন দেখছিলাম তো, তাই। ও, ওরা কোথায়? ওরা মার্কেটে গেছে। আর এত সময় কেউ কি ঘুমায়? এত সময় মানে কয়টা বাজে? 11টা। কি? তা তুমি যাওনি ওদের সাথে? না। তা কেন? তুমিও তো যাওনি, তাই ভাবছিলে একসাথে যাবো তাই। হঠাৎ বৃষ্টি আমার একদম কাছে এসে পড়লো, কিন্তু কেন আমি বুঝতেছি না। একদম আমার কাছে এসে ওর নিঃশ্বাসগুলো আমার শরীরের উপর পড়ছে। হঠাৎ বৃষ্টি ওর ওড়নাটা নিজেই ছিঁড়ে ফেললো। ওর এই কাণ্ড দেখে আমি রীতিমতো শকড। কি হলো ওর? না কি আমি যা ভাবছি তাই? ও যদি আমার মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসিয়ে দেয়, কিন্তু ও কেন এসব করবে? তারপর আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেছে, ভয়ে হাত পা কাঁপা শুরু করলো। তারপর ওজা করলো, তারপর ও আমাকে খাটে বসালো। আমার তো সিরিয়াসলি অবস্থা পুরাই বেহাল। ও এবার আমার ডান হাতে টান দিয়ে ওর ওড়নাটা বেঁধে দিল। এটা দেখে আমি পুরাই তো শালা, কি ভাবছিলাম আর কি হলো। যাক, ভালোই হয়েছে। তুমি এরকম কেন? কিরকম? ওই যে হাতটা কেটে ফেললে মানুষ এত ভয় পেলে চলে? তুমি যেরকম কাজ করেছো। কি বললে? কই কিছু না তো। থাক, আর বক বক করা লাগবে না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। আমি বাথরুমে গিয়ে হাসতে হাসতে শেষ। শালাও যে ভাব নিয়ে আমার হাতটার ওড়না দিয়ে বেঁধে দিছিল, আমি তোর হাব ভাব দেখে হাত মরা অবস্থা। আর একটু হলেই তো সোজা উপরে চলে যেতাম। কেন সে দরজাটা ধাক্কাতে কি করছে? এই কোন শালারের দরজা ধাক্কায়? আমি ফ্রেশ হয়ে বাইরে আসলাম। ও মা, বাইরে এসে আমি ভয় শেষ। মানে এই কথা আমি বৃষ্টিকে বলছি, আল্লাহ গো মোরে বাঁচায় দাও। প্রত্যেকবার কেন আমার লগে এরকম হয়? আমি ভয় পেয়ে গটি গুটি পেয়ে সামনে গেলাম। তুমি কখন আসলে? মা গো মা, যেভাবে তাকাইছে যেন আমার চোখগুলো ছিঁড়ে ফেলবে। ভাব নিয়ে বললাম, চুপ করে আছো যে? তখন কি বললে? কই কিছু না। আমি তোর শালা? হ্যাঁ। ও কথা বলতে বলতে আমার সামনে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, না না না। ইসরে, কি থেকে কি বলি। ও আমার বুকের উপর হাত রেখে একটা ধাক্কা দিল। আমি সোজা গিয়ে বললাম খাটের উপর। ও যখন আমায় ধাক্কা দিছিল, তখন ওর পুরো শক্তি ওর হাতের উপরে দিছিল, যে জন্য ও আমায় ধাক্কা দেওয়ার সাথে সাথেই আমার বুকের উপরই পড়লো। শালা আমার কপাল আছে বলতে হবে, নাকি আমার লগে এরকম বারবারই হয়। ভাগ্যটা এত ভালো হবে আমি ভাবতেই পারিনি। ও যেভাবে আমার বুকের উপর পড়লো, ওর ঠোঁটগুলো ঠিক আমার ঠোঁটগুলোর উপর, ওর নিঃশ্বাসগুলো আমার শরীরে এসে পড়ছে। একেবারে আমি আরও যেন একদেহে মিশে আছি। ওকে কত কাছ থেকে আজ আবার দেখলাম। কি অপরূপ যে ও, কি ভাষায় যে বলি। আমি ওটিকে তাকিয়েছিলাম। ও চোখগুলো ঝলমল করছিল, মনে হচ্ছিল
ওর চোখগুলো যেন আমি কিছু বলতে চাচ্ছে, এমনভাবে তাকিয়ে আছে, বোধহয় লজ্জা পাইছে। খুব শক্ত করে আমায় জড়িয়ে ধরে আছে। খানিক পরও আমায় ছেড়ে দিয়ে একদৌড় অন্য রুমে চলে গেল। আমি খাট থেকে ওটা হাসতে হাসতে শেষ। ভাগ্যটা যে এত ভালো হবে ভাবিনি। আমি রেডি হয়ে নিলাম, কিন্তু ও নাস্তা তো করিনি। হঠাৎ চোখ পড়লো টেবিলের উপর রাখা খাবার। যে আমি খাবার খেতে যাব, অমনি কোত্থেকে যেন আসলো। আমার নাস্তার প্লেটটা ও হাতে নিয়ে আমায় খাইয়ে দিচ্ছিল। আমি কিছু বলিনি, কারণ আমি হাতে ব্যথা পাইছি, তাই খাওয়াই দিচ্ছে। আর আমি ওকে মন ভরে দেখছি। কি দেখো এমন করে? তোমাকে। কি? কই কিছু না, আর খাবো না। ইস, কি বলতে কি যে বলে ফেলি। তারপর আমি আমার গাড়ির কাছে গেলাম, কিন্তু আমাকে টেনে নিয়ে ওর গাড়ির কাছে নিয়ে গেল। গাড়িতে করে যাচ্ছি, কিন্তু আজ আমি গাড়ি চালাচ্ছি না, ও চালাচ্ছে। আমি গাড়ি জানালাটা খুলে বাইরে তাকিয়ে আছি। কি সৌন্দর্য, যেন মনটাই জুড়িয়ে গেল। বাইরে যেমন প্রাকৃতিক সৌন্দর্য, ভেতরে আছে আমার মনের রানীর রূপের সৌন্দর্য। আমি বাইরে তাকিয়ে কিছুক্ষণ আগের ঘটনাগুলো ভাবছি, আর আনমনে হেসে যাচ্ছি। কি জন্য এত হাসাহাসি? অনেক কারণ। আমি কি জানতে পারি? আমাদের অনেক সময় পুরনো হাসি ঠাট্টার কথা মনে পড়ে যায়। আমরা এইসব মনে পড়লে এমনিতেই হেসে যাই। ও, আরে গাড়িটা এখানে দাঁড় করালে যে। নামো। কিন্তু আমি আর কোনো কথা বাড়ালাম না, ওর সাথে গেলাম। একটা মেডিসিনের দোকানে গিয়ে আমার হাতটা ওয়াশ করে নিলাম। কাটা জায়গাটা পরিষ্কার করে দিল, আর ব্যান্ডেজ করলো না। আর ওর ওড়নাটা নিজের কাছে রেখে দিলাম ওর অজান্তেই। তারপর মার্কেটে গেলাম। আমি কিছু কিনলাম না, কারণ আসার সময় আমি সামি পারভেজ ওরাই কিনেছে। আমি এখানে আসার পর বন্ধুগুলোর সাথে এত মিশতেই পারিনি। আমি একটা টুলে বসে আছি, হঠাৎ ওই মেয়েটি আমার পাশে এসে বসলো। তুমি কিছু কিনো নাই? কিছু বলতে চাইছিলাম না, তারপরেও এখানে আসার আগে আমি আর আমার বন্ধুরা শপিং করে আসছি। ও, তা তুমি কিনোনি? কিনছি। আচ্ছা, তুমি কি আমার সাথে কথা বলছো নাকি অন্য কারোর সাথে? ওর দিকে ফিরে হোয়াট? এই যে তুমি অন্যদিকে ফিরে কথা বলছো। ও, একদম অসহ্য লাগছে। চলো, উঠতেও পারবো না, কারণ উঠে গেলে মাইন্ড করবে। কি যে প্যারা। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? হুম। ওই দিনের ঘটনার জন্য আমি সরি। হ্যাঁ। তুমি কি প্রেম করো? হঠাৎ এমন প্রশ্ন? এমনি। না। ও। ওর মুখে স্পষ্ট হাসি রেখা। তার মানে ওর থেকে দূরে থাকতে হবে? ভাবা যায় এসব? তুমি কি কাউকে ভালোবাসো? যদি সে আমায় বলে ভালোবাসি, তাহলে আমি তার হয়ে যাব। এমনি আমি বলবো কিছুদিন অপেক্ষা করব। যদি সে না বলে? তাহলে আমি বলবো। যাক বাবা, ও আমাকে না অন্য কাউকে ভালোবাসে। আমার বৃষ্টি আমার হলেই হবে। আচ্ছা, ওরা তো কাপড় কিনতে ব্যস্ত, তো আমি বলছিলাম যে কি, দুজনে কফি খেয়ে আসলে কেমন হয়? আমি আর তানজু শপিং মলের খাবারের দোকানগুলোতে গেলাম। আমি আর কফি খেতে খেতে কথা বলছি। কথাবার্তা দেখে বোঝা যাচ্ছে ও কতটা মিশুক। আমি তানজুর সাথে কফি খেতে খেতে অনেকক্ষণ কথা বললাম। পরে বিলটা দিয়ে দুজনে আগের জায়গায় গেলাম। ওখানে গিয়ে বসে আবারও দুজনের কথা। তখন আমার চোখ পড়লো আমার সামনে দাঁড়িয়ে থেকে একজনের দিকে। আসলে আমি বসে আছি তাই মুখ দেখতে পারছি না। আমি মুখটা তুলেই দেখি বৃষ্টি দাঁড়িয়ে আছে। ওকে দেখে বোঝা যাচ্ছে ও রেগে আছে। আমি আর তানজু দাঁড়িয়ে গেলাম। কিরে, তুই এখানে যে? আসলে প্রথম দিন ওর সাথে অনেক ঝামেলা হয়েছে, তাই আজ সরি বলে আমরা ফ্রেন্ড হলাম। বৃষ্টি একবার আমার চাউনির দিকে তাকাচ্ছে, আরেকবার তানজুর দিকে। নানু মামারা সবাই বাসায় চলে যাচ্ছে চাউদের সাথে। তোমরাও তো বাসা যাবে, তোমাদের সাথে গেলে কি হয়? তোকে যেতে বলেছি, যা, কোনো তর্ক করবি না। আগে অনেকবার ওকে রেগে থাকতে দেখেছি, বাট এই প্রথমবার ওকে ভীষণ রাখতে দেখলাম। তানজুর কথা বাড়ালো না, সোজা চলে গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। চল। আমি ওর সাথে গাড়ির কাছে যেতে লাগলাম। ওর কথায় বোঝা যাচ্ছে ও যে রেগে আছে। গাড়িটা ও ড্রাইভিং করছে, আমি ওর পাশে বসে আছি। আজ ওর কি হলো? একদম চুপচাপ কেন? কোনো কথাই বলছে না, শুধু গাড়ি চালাচ্ছে। বোধহয় খুব রাগ করেছে, কিন্তু রাখবেটা কেন? আমি যদি ওর সাথে কথা প্রেমও করি, রাখবেটা কেন? আর যদি ও আমায় ভালোই বাসতো, আমি কে দেখে বুঝতাম। তবে আজকে ব্যাপার কিছুই বুঝতেছে না। ও নীরবে গাড়ি চালাচ্ছে, নেই কোনো শব্দ। এখন আমাদের মাঝে শুধু নীরবতা বিরাজ করছে, কেউ কোনো কথাই বলছি না। বাট ও চুপ থাকায় আমার মনটা ভীষণ খারাপ লাগছে। কেন যে ইচ্ছে করছে, যেন কান্না করতে ইচ্ছে করছে। শতক ওকে প্রথম ভালোবেসেছি, ও যদি রাগ করে তাহলে আমি যে। ও চুপচাপ গাড়িটা বাড়িতে নিয়ে পার্কিং করে নিল। তারপর সোজা গাড়ি থেকে নেমে আমার হাতে একটা কাপড় ব্যাগ ধরিয়ে দিয়ে চলে গেল। আমি জিজ্ঞেস করেছি, কিন্তু কিছুই বলেনি। আমি রুমে গিয়ে ওটার ব্যাগটা রেখে দিলাম। রাজ, আমি পারভেজ ওদের বিষয়টা বলেছি, বাট ওরা কিছুই আন্দাজ করতে পারছে না। আজকে দুপুর হয়ে গেল, বৃষ্টি আমার সাথে কোনো কথাই বলেনি। সবাই খেতে গেল, কিন্তু আমি যাইনি। সারা লাখটা এই ভালো এই খারাপ।
রাজের আব্বু আম্মা আসছিল। আমি ওদের বলেছি যে আমার খিদে নেই। সারা বিকেলও কেটে গেল, তবু ওর দেখা নেই। আমি ইচ্ছে করে নিচে গেলাম, দেখলাম ও সবার সাথে বসে আছে। আমি ওদের সাথে আড্ডায় মেতে পড়লাম, তখনও কিছু বলছে না। এবার মেজাজটা এত খারাপ হয়েছে যে কি বলবো। বাইরে থেকে এক প্যাকেট ব্যঞ্জন কিনে আনলাম। আমাদের যে রুমে থাকতে দিছে ওই রুমের ব্যালকনিতে বসে সিগারেট খেলাম। বৃষ্টি আমার লাইফে আসার আজ প্রথমবার খেলাম। শালা সিগারেট একটাও বাদ দিইনি, সব কটাই খেলাম। রাত হয়ে গেছে, ঘুম ঘুম ভাব আসছিল, শুয়ে পড়লাম। হঠাৎ মনে হলো কে যেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি চোখ খুলিনি, কারণ আমি জানি ওটা বৃষ্টি হবে। ও রাতে ছো আমি চিনি। আমি চুপটি করে ঘুমিয়ে থাকার অভিনয় করলাম। হঠাৎ ও আমায় যে একটা ধাক্কা দিল, আমি তো ভয় পেয়ে গেলাম, তাড়াতাড়ি উঠে গেলাম। তুমি এখানে কেন? সেটা বড় কথা না, তুমি সিগারেট খেলে কেন? কারোর জন্য কষ্ট পাচ্ছি তাই। আজ থেকে আর সিগারেট খাবে না, বুঝলে? যদি আমার হয়। ও আমার দিকে তাকিয়ে আছে। দুপুরে তুমি খেলে না কেন? এমনি। আচ্ছা, আজ মার্কেটের ওই ঘটনার পর তুমি আমার সাথে আর কথা বলোনি কেন? রাত 10টা বেজে গেছে, যাও ফ্রেশ হয়ে আসো। ও হঠাৎ কথা ঘুরে নিল, কিন্তু কেন? আমি ফ্রেশ হয়ে দেখি ও বসে আছে। কিছু বলবো তখন দেখি ওর হাতে খাবার, বোধহয় আমার জন্য এনেছে। আমি বিছানায় বসলাম, ও এসে আমায় খাইয়ে দিতে লাগলো। তবে ও কেন আমায় খাইয়ে দিচ্ছে? কেউ যদি দেখে তখন তো আর ও আমার কিছুই হয় না। আমি চুপটি করে ওকে নয়ন ভরে দেখছি। কখন যে খাবারটা শেষ হয়ে গেল আমি বুঝিনি। খাবার শেষ করে আমি পানি খাচ্ছিলাম, হঠাৎ আমাদের দুজনের সামনে এসে তাঞ্জু দাঁড়ালো। আপু, তুমি ওকে খাইয়ে দিলে কেন? সেই কৈফিয়ত কি আমি তোমাকে দিব? হ্যাঁ, আমাকেও দিতে হবে। আর বলতেই তাঞ্জুর গালে কষে দুইটা থাপ্পড় বসে দিল বৃষ্টি। তাঞ্জু কাঁদছে, আমি কিছু বলছি না। পরে যদি আমার গালে। ছোট আছিস, ছোটই থাক, বড় হতে চাস না। আর কোনোদিন বড়দের সাথে এই ব্যবহার করলে শিশির, তুমি একটু বাইরে যাও, ওর সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। আমি বাইরে চলে গেলাম, হারামিগুলোর কাছে। আর বৃষ্টি, তোকে লাস্ট বার বলছি, ওর থেকে দূরে থাকবি, না হলে মেরে ফেলবে? মেরেই ফেল। আমি ওর থেকে কি করে দূরে থাকবো আপু? আমি যে ওকে ভালোবাসি। ওর কথা শুনে বৃষ্টি কিছুটা হুমকে গেল। শোন, ও আমাকে লাভ করে, তাই তুই ওর থেকে দূরে থাকবি। কি? আমি বিশ্বাস করি না। তুমি কি ওকে ভালোবাসো? সেটা না হয় পরেই শোন। তুই বিশ্বাস করোস আর নাই করোস, ও আমাকে লাভ করে। যদি তোর বিশ্বাস না হয় তাহলে যদি পারো ওকে গিয়ে জড়িয়ে ধর, দেখি ও কি করে বা কি বলে। বৃষ্টি মনে মনে, আমি তো সব বলেই ফেললাম, এবার যাক, এই কাজে বোঝা যাবে শিশির কাকে লাইক করে। তারপর বৃষ্টি কিছুটা আপসেট, যদি উল্টোটা হয়ে যায়। বৃষ্টির এক কথা শেষ করে উপরে আসছে, আর আমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। তোদের কি কোনো খেদে কাজ নেই? কেন? এই, তোরা বেচারাটাকে আটকে রাখছিস, এটা কি হয়? বুঝলাম না। শালা, বিয়ের আগে ওকে একটু প্রেম প্রীতি করতে দিবি না? ওহ, আরে যা, আগে বলবি তো। থ্যাঙ্কস। ধন্যবাদ দেওয়া লাগবে না, জায়গা বরাবর যখন বাঁশ দিমু তখন বুঝবি ঠেলা। রাত চলে গেল। শালার হাবভাব দেখে বুঝেছি ওর মনটা এখানে নেই, ওখানে। আমরা তো আস্তে আস্তে শেষ। যাই বলুক, বন্ধুগুলো বেশ মজার। যাদের লাইফে এরকম বন্ধু নেই তারা এরকম বন্ধু খোঁজো। আমরা আড্ডা দিচ্ছি, হঠাৎ তাঞ্জু এসে আমায় জড়িয়ে ধরলো। বাট ও কেন শুধু কান্না করেই যাচ্ছে? আমি ওকে সান্ত্বনা দিচ্ছি। যাই হোক, আমরা তো ফ্রেন্ড। হঠাৎ চোখ পড়লো বৃষ্টির দিকে, ও চোখ বেয়ে জল পড়ছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। হঠাৎ তাঞ্জু আমার কানে কানে বলল, ভালোবাসি তোমায়, বড্ড বেশি ভালোবাসি। এমন করে সারা জীবন আমাকে জড়িয়ে রাখবে তো? আমি ওকে নিজে থেকে ছাড়িয়ে ঠাস করে গাড়ি চড় বসিয়ে দিলাম। সামি, রাজ, পারভেজ ওরাও চমকে গেল প্রায়। তবে যার কথা না বললেই নয়, বৃষ্টি, সেও চমকে গেছে। তবে তাঞ্জু কান্না করতে আছে। কাঁদলে আমার কি? আমি তো ওকে ভালোবাসি না, আমি তো শুধু বৃষ্টিকে ভালোবাসি, ভালোবাসি না তোমায়। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবেসে ফেলেছি যে তোমায়। বললাম তো ভালোবাসি না, আর কতবার বলবো? আমি আর কাউকে কিছু না বলে সোজা নিচে চলে এলাম। তবে নিচে বলতে বাড়ির বাগানের দিকে, তাই বসে আছি। আমি আজ ওকে কিছু বলতাম, তবে থাপ্পড়টা দিতাম না। কিন্তু ও যে বৃষ্টির সামনে আমি জড়িয়ে ধরেছে আর ও কেঁদেছিল। তোমরাই বলো আমি কি করে সহ্য করব? পারলাম না নিজের কষ্টটা লুকাতে। কি কষ্ট বুঝলেন না তো? এই যে এখন কাচ্ছি সেটা। যদি বৃষ্টি অন্য কিছু মনে করে, যদি সে ভাবে আমি অন্য একজনকে ভালোবাসি, না, এটা হতে পারে না। আমি তো শুধু তোমাকেই চাই, শুধু তোমাকে ভালোবাসি রে পাগলি। আমি বসে আছি, হঠাৎ আমার কাঁধে কারো হাত। আমি জানি এটা কে। বৃষ্টি। ওকে এভাবে না মারলেও পারতে। আমি নিশ্চুপ। আমি কিছু না বলে ওকে জড়িয়ে ধরে ফেললাম। তবে আমি ভাবিনি যে বৃষ্টি আমায় জড়িয়ে ধরবে। হয়তো ওর মানে আমার জন্য একটু হলে ভালোবাসা নামক বস্তুটা জন্ম হয়েছে। কি হলো, কাঁদছে যে? এমনি। কাঁদছিলে সেটা না হয় বুঝলাম, কিন্তু আমাকে জড়িয়ে ধরলে যে? তোমার কাছে একটু শান্তি পাই। তা ওকে মারলে কেন?
আমার ইগোতে খারাপ লাগছে তাই। তা সে কে? বুঝলাম না। এই যে যার জন্য ওকে মারলে তা সে কে? সবই বুঝলাম যে ও কি বলতে চাচ্ছে, বাট ওই কথা বলার সময় ওকে কেন এতটা ইমোশনাল লাগছিল। আচ্ছা, একটা ছেলে যখন একটা মেয়ের পিছে ঘুরে, মেয়েটার দিকে সবসময় সে ভালোবাসার দৃষ্টিতে চেয়ে থাকে, অন্যভাবে দেখে, যাকে আমরা বলি ভালোবাসার চোখে দেখা। তো সে মেয়েটাকে বোঝে না ছেলেটা যে মেয়েটাকে বড্ড বেশি ভালোবাসে। তুমি কি বলতে চাচ্ছ? আমি যে তোমাকে